ঠিক আছে, ফেসবুক লাইভ অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা লাস্ট দিন হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া দেখতেছিলাম। ধাতুর সাথে বিক্রিয়ার মূল জিনিস ছিল দুইটা, একটা ছিল উডস রিয়াকশন। আমি জাস্ট একটু বলে যাচ্ছি 30 সেকেন্ডে। তো সবাই একটু বাসায় এগুলো একটু পড়ে টরে নিও, প্রবলেম থাকলে আমরা পরে কথা বলবো এগুলো নিয়ে। একটা হচ্ছে উডস বিক্রিয়া, যেটা দিয়ে অ্যালকেন ফর্ম হয়, সিমিলার টাইপের রিয়াকশন। সোডিয়ামের বদলে ম্যাগনেসিয়াম দিয়ে যদি করো তখন হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট পাওয়া যায় বা গ্রিগনার্ড বিকারক পাওয়া যায়। গ্রিগনার বিকারকের জন্য একটা টিপস ছিল, পানির সাথে বিক্রিয়া করলে সেটা কমন কম্পাউন্ড ফর্ম করে, কমন একটা যৌগ তৈরি করে, হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড। দেন গ্রিগনার রিয়েজেন্ট যে কারণে ফেমাস, সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমাদের পরিচিত বিভিন্ন ক্যাটাগরির কম্পাউন্ড তৈরি করে নেওয়া যায়। তো আমরা এখানে কয়েকটা প্রিপারেশন দেখতেছিলাম যে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন কিভাবে প্রিপেয়ার করা হয়। আইডিয়া সিম্পল, গ্রিগনার বিকারকের মধ্যে ওয়াটার অ্যাড করলে, পানি অ্যাড করলেই হচ্ছে ওই যে MgOH কম্পাউন্ডটাকে যদি আমরা আলাদা করে নিয়ে যাই তাহলে এখানে অ্যালকেন তৈরি করা যায় খুব সহজেই। ঠিক আছে, MgOH টাকে মুছে দেওয়ার কথা ছিল, তখন বাকি থাকে শুধু R আর H, দেখা যাচ্ছে সেটা মিলে হয় হচ্ছে অ্যালকেন। অ্যালকোহল, এই রিয়েকশন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো মনে পড়ে কিনা। গ্রিগনার রিয়েজেন্টের মধ্যে কার্বনিল কম্পাউন্ড অ্যাড করতে হয়, CO গ্রুপ আছে এমন একটা কম্পাউন্ড অ্যাড করতে হয়। এর বাকি যে দুইটা হাত আছে সেগুলো কিন্তু ইনিশিয়ালি ফাঁকা ছিল, এখন হয়তো দেখতে অনেক কিছু মনে হচ্ছে, বাট এই দুইটা হাত কিন্তু শুরুতে ছিল ফাঁকা। কারণ রিয়াকশন করার জন্য এই দুইটা হাতে কি প্রেজেন্ট আছে সেটা আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ছিল যে কার্বনিল গ্রুপটা একটা পোলার বন্ড, এটাকে প্লাস মাইনাসে ভাগ করা যায়। আমরা যেই রিয়েজেন্ট বা বিকারকটাকে নিচ্ছি সেটাকে প্লাস মাইনাসে ভাগ করে এখানে এনে অ্যাড করে দেওয়া, এটা ছিল আমাদের কাজ। তো RMgx কে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে R মাইনাস অংশ আর MgX প্লাস এই অংশ। তো যখন আমরা এইখানেটা এডিশন বা সংযোজন বিক্রিয়া লিখলাম তখন যেটা হলো, মাঝখানে পাই বন্ডটাকে আমরা ভেঙে দিলাম। পাই বন্ড ভেঙে তখন দুইটা সিগমা বন্ড আসলো। তখন এই যে কার্বনটা ছিল প্লাস, তার সাথে আমরা দিয়ে দিলাম মাইনাস পার্টটাকে। অক্সিজেনটা ছিল হচ্ছে মাইনাস, তার সাথে আমরা দিলাম হচ্ছে প্লাস পার্টটাকে। তো এইভাবে হচ্ছে পুরো জিনিসটা সেটেল হলো। দেন এই কম্পাউন্ডটা তো বিশাল একটা কমপ্লেক্স নেচারের একটা বিশাল কম্পাউন্ড, এটা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ আমরা তো টপিকের নামই দিয়ে রাখছি ধরো অ্যালকোহল প্রিপারেশন। তো অ্যালকোহল প্রিপেয়ার করার জন্য কি করতে হবে, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটার মধ্যে আবার পানি যোগ করতে হবে। তো যখনই আমরা পানি যোগ করব তখন কথা ছিল MgOH, এই কম্পাউন্ডটা কমন, এটা তৈরি হবেই, এটাকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। দেন MgOH টাকে যদি আমরা এখান থেকে রিমুভ করি তখন দেখা যায় সুন্দর করে একটা অ্যালকোহল কম্পাউন্ড চলে আসে। এটা হচ্ছে ইন জেনারেল অ্যালকোহল তৈরি করার প্রসিডিওর। এখন পরীক্ষায় যেটা হয়, অ্যালকোহল শুধু কমনলি অ্যালকোহল বলে না, অনেক সময় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম স্পেসিফাই করে দেয় কোন অ্যালকোহলটা। তো তখন আমরা যেটা করি, আমরা হচ্ছে এই যে দুইটা জায়গা আমরা ফাঁকা রেখে আসছিলাম, এই ভ্যালেন্সি গুলি, এই যোজনীগুলি বা হাতগুলি আমরা আমাদের প্রয়োজনীয় গ্রুপগুলো দিয়ে ফিল আপ করি। যদি 1 ডিগ্রির কথা বলে তাহলে তো অলরেডি কম্পাউন্ডটা 1 ডিগ্রি আছে, তো আমরা তখন আসলে দুইটা হাতে হাইড্রোজেন দিই। যদি 2 ডিগ্রির কথা বলে তাহলে আমরা একটা হাতে মিথাইল দিই। যদি 3 ডিগ্রির কথা বলে তাহলে আমরা দুইটা হাতেই মিথাইল দিই। মানে এই পার্টটুকু আমাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, যা চাচ্ছে শুধু এই ভ্যালেন্সি গুলা ওই কার্বন গুলো দিয়ে ফিল আপ করে দিলেই হয়। ঠিক আছে, আমরা কার্বক্সিলিক অ্যাসিড এই রিয়াকশনটা গতদিন দেখি নাই, এটা হচ্ছে আমাদের আজকে দেখার জন্য বোধহয় রেখে দিছিলাম। এইটার প্রসিডিওরে কোনো ডিফারেন্স নাই, শুধু বুদ্ধি খাটাইতে হবে। মাথায় রাখো, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার জন্য গ্রিগনার রিয়েজেন্ট তো নিবই, এটা থেকেই তো তৈরি করার কথা, তার সাথে কি যোগ করার কথা, এইটা শুধু মাথায় রাখো তাইলেই হবে। মানে এটা হচ্ছে পড়ালেখার পার্ট শুধু একটা, যে গ্রিগনার বিকারক পাওয়ার জন্য, মানে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার জন্য গ্রিগনার বিকারকের মধ্যে কার্বন ডাই অক্সাইড যোগ করতে হয়। এই এতটুকু জানলে বাকি কাজ তুমি নিজে নিজে করে নিতে পারা উচিত। তো এই হচ্ছে RMgx। এখন তুমি যদি কার্বন ডাই অক্সাইড কিরকম বোরিং CO2 হিসাবে লেখো তাহলে তোমার হিসাব মিলাতে অনেক কষ্ট হয়ে যাওয়া উচিত। তো তোমাকে যেটা করতে হবে, কার্বন ডাই অক্সাইডকে তোমার উপযোগী করে লিখতে হবে, যেন তুমি খুব সহজে একটা ক্লু পাও যে রিয়েকশনটাকে কোন দিকে নিয়ে যাইতে হবে। তো এইভাবে আমি লিখলাম ইচ্ছা করে কার্বন ডাইঅক্সাইডটাকে। এইভাবে করে লিখলে সুবিধাটা কি দেখো তো, এই যে এই এতটুকুর দিকে শুধু ফোকাস করো। এরকম একটা জিনিস একটু আগে ছিল, তুমি জানো এটা থাকলে কি করতে হয়। সেম জিনিসটা দেখো এখন এইখানেও কিন্তু আছে, এই যে CO, জাস্ট এতটুকু অংশ কিন্তু পুরোপুরি সিমিলার এইখানে এবং হচ্ছে এইখানে। তো তোমাকে আমি বলবো যে বাকি হাতগুলির কথা ভুলে যাও, জাস্ট এতটুকু থাকলে তুমি যা যা করতা সেটা তুমি করো। এখন দেখো তো কি কি করতাম আমরা। এই বন্ডটাকে আমরা একটা পোলার বন্ড হিসেবে দাবি করতাম, কার্বনটাকে আমরা বলতাম ডেল্টা প্লাস, অক্সিজেনটাকে আমরা বলতাম ডেল্টা মাইনাস। আর কি করতাম, RMgx কে আমরা কয়টা ভাগে ভাগ করার চেষ্টা করতাম বলো তো। আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ দুইটা। করার চেষ্টা করতাম। আর হচ্ছে মাইনাস, MgX পুরাটা মিলে হচ্ছে +1। তো আমার এখানে পাওয়ার পয়েন্ট হ্যাং করছে, আমি এটা লিখতে লিখতে তোমরা করে ফেলো। তোমরা RMgx কে দুই ভাগে ভাগ করো,
এই সামনের কার্বন ডাই অক্সাইড বস্তুটার সাথে সংযোজন বিক্রিয়া লিখলে যৌগটা দেখতে যেরকম হওয়ার কথা সেটা লিখে ফেলো। ঠিক আছে, তাহলে আর হচ্ছে আমাদের -1 পার্ট, mgx হচ্ছে আমাদের +1 পার্ট, এটা ওই যে +2 এবং -1 করে আসছে। তাহলে সামনের কম্পাউন্ডটা দেখতে কেমন হবে তোমরা কি লিখে শেষ করছো? কি করতে হবে? CO, এইটার একটা বন্ড তো ভেঙে দিতে হবে তাই না? এখানে দুইটা হাত আসবে, এই যে এই বন্ডটাকে যদি ভেঙে দেই, কার্বনটা ছিল +পার্ট, তাহলে তার সাথে আসবে -পার্ট, তার সাথে কাকে নিয়ে আসবা? আর কে নিয়ে আসবা? দেখো ঠিক লিখতেছি কিনা। এই কার্বনটার উপরে দুইটা হাত ছিল, সেগুলো তো আমরা চেঞ্জ করব না বলছি। অক্সিজেনটা ছিল -পার্ট, তাহলে তার সাথে আমরা কাকে দিব? mgx, এই পার্টটাকে হচ্ছে দিয়ে দিব। দেখো তো কম্পাউন্ডটা দেখতে অদ্ভুত, বাট এইটা কি সবাই লেখাটা কি বুঝছো কিভাবে লিখতে হবে? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, এবং যারা আগে একটু দেখছো মানে অ্যাটলিস্ট লাস্ট লেকচারটা যারা যাদের দেখা আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। অ্যালকোহলের জন্য আমরা যেভাবে কম্পাউন্ডটা লিখেছিলাম এখানে কিন্তু ঠিক ওইভাবেই হচ্ছে এটাকে লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে, তুমি চাইলে কম্পাউন্ডটা সুন্দর করে লিখতেও পারো, নাও লিখতে পারো। সুন্দর করা বলতে দেখতে সুন্দর, ধরো আরটাকে নিচে না লিখে যদি কার্বনের সাথে বামে লিখতা তাহলে মেবি এটা দেখতে একটু অর্গানাইজ লাগতো আর কি। আবার এমজিএক্স টাকে তুমি নিচে না দিয়ে এটাকেও তুমি পাশে দিতে পারো, এখানে দিতে পারো, ব্র্যাকেট ট্যাকেট না দিলেও হয়, পাশে জাস্ট লিখে দিলেই হলো। ঠিক আছে, জাস্ট ওই কম্পাউন্ডটাই আমরা এরকম একটু দেখার মতো অবস্থায় নিয়ে আসলাম আর কি এটাকে। দেন এখানে কি যোগ করা বাকি আছে আমাদের? পানি। পানি যদি যোগ করি তাহলে এখানে আমাদের আগে কোন যৌগটা তৈরি হওয়ার কথা ছিল? ওই যে হাইড্রক্সি ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা তৈরি হওয়ার কথা ছিল, এটা ধরো লিখে ফেললাম। দেন কথা ছিল এখান থেকে বাকি জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া। OH ক্যান্সেলড, Mg ক্যান্সেলড, X ক্যান্সেলড। তাহলে শুধু একটা H আছে, এটাকে তুমি O এর কাছে যদি নিয়ে আসো তখন তুমি এইরকম একটা যৌগ দেখতে পাবা। এটাই কোন যৌগটা বলো তো? অ্যাসিড। তো এই উপায়ে তুমি কার্বক্সিলিক অ্যাসিডও তৈরি করতে পারো। তার মানে আইডিয়া কিন্তু অত্যন্ত সিম্পল। গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যোগ করলেই ঘুরে ফিরে এটা শেষ পর্যন্ত কিসে কনভার্ট হয়ে যায়? এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে কিনা। তো মিনিমাম এই পর্যন্ত আমাদের লাগবেই এই জিনিসটা জানা। তাহলে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকেন, অ্যালকোহল 3 রকমের এবং কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু তোমাদেরকে দেখায় রাখলাম। এগুলো কিন্তু সামনে আমাদের অন্য টপিক পড়তেও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ধাতুর সাথে বিক্রিয়া বা লাস্ট যে রিয়েকশনটা ছিল সেটা ডান, 4 নাম্বারটা। এবার আমরা 3-এ আসি। 3 নাম্বার রিয়েকশন ছিল হচ্ছে রিডাকশন বা হচ্ছে বিজারণ। কারো আইডিয়া অ্যালকাইল হ্যালাইডকে রিডাকশন করলে বা বিজারণ করলে কি পাওয়া যায়? ঠিক আছে, আগে এটাকে ওই যে উপপাদ্যের মতো করে মাথায় রাখো যে অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করা হলে সেটা অ্যালকেনে পরিণত হয়। তো ওই যে তোমরা দেখবা প্রথম দিকে তোমরা অনেকে কিন্তু আরো কয়েকটা বিক্রিয়া বিভিন্ন বই থেকে খুঁজে টুজে নিয়ে আসছিলা অ্যালকেন তৈরি করার সময়। আমরা বলছিলাম যেগুলো লাগবে না কারণ এগুলো চ্যাপ্টারে অন্যান্য জায়গায় চলে আসবে। অনেক বইতে দেখবা এই রিয়াকশনটাকে অ্যালকেন প্রস্তুতির মধ্যে দেয়া আছে। এটা কিন্তু অ্যালকেন প্রস্তুতির রিয়াকশন হিসেবে খুবই নিম্নমানের, মানে এটা যে অ্যালকেন প্রস্তুত করি না আমরা, বাট এটা যে অ্যালকেন তৈরি হয় এটা অনেক বইতে কিন্তু এখানে এনলিস্টেড আছে আর কি। তো বিক্রিয়া জানা থাকলে এটা তোমার জন্য কোনো চ্যালেঞ্জ না কোথায় লিখবা। তাহলে এটা সবাই মাথায় রাখি, অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করলে বা রিডাকশন করলে এটা হচ্ছে অ্যালকেনে কনভার্ট হয়। এখন যদি বিক্রিয়াটার ব্যাপারে আমাদের ডিটেল আইডিয়া লাগে যে রিয়েকশনটা কিভাবে হচ্ছে, আমরা কিভাবে সলভ করব, মনে রাখবো,
সেটার জন্য সুবিধা হচ্ছে, প্রথম কথা, এই যে ধরো অ্যালকাইল হ্যালাইড, এটাকে রিডাকশন তুমি সবকিছু দিয়েই করতে পারো, বাট বইতে বলা আছে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করতে। আইডিয়াটা হচ্ছে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজেরা প্রথমে রিঅ্যাক্ট করবে, করে জিঙ্ক ক্লোরাইড ফর্ম করবে এবং কিছু নেসেন্ট হাইড্রোজেন তৈরি করবে, জায়মান হাইড্রোজেন তৈরি করবে। এই জায়মান হাইড্রোজেন বা নেসেন্ট হাইড্রোজেন গুলার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মূল যে অ্যালকাইল হ্যালাইড কম্পাউন্ডটা আছে সেটাকে অ্যাটাক করা এবং সেখান থেকে কম্পাউন্ড ফর্ম করা। তো বইতে তো এর থেকে বেশি কিছু বলা থাকবে না, রিয়াকশনের থেকে বেশি কিছু বলার নাই, যে অ্যালকাইল হ্যালাইডকে রিডাকশন করলে হচ্ছে ওরা অ্যালকেন হয়ে যায়, এটা এর থেকে বেশি কিছু তো আর কেউ বলতে পারবে না। তো আমরা হচ্ছে তোমাদেরকে কিছু স্পেশাল টিপস দিয়ে দিচ্ছি, যে এই টিপস নিয়ে তুমি যেটা করতে পারবা, বইতে এইখানে না, যত রিডাকশন আছে সব রিডাকশন তুমি একইভাবে সলভ করতে পারবা। ঠিক আছে, সবাই এই জিনিসটা শুধু শুনে টুনে রেখে দিলে হবে না, সুন্দর করে লিখে প্র্যাকটিসে রাখতে হবে, বুঝছো? মানে এগুলা খুবই স্পেশাল টাইপ জিনিস এবং প্রচুর পরিমাণ এফিসিয়েন্সি গেইন করার সুযোগ আছে। কেন? কারণ সব রিডাকশন বিক্রিয়া তো তুমি বইতে এক জায়গায় পাবা না, বইতে তো এই বিজারণ বিক্রিয়া ছড়ানো ছিটানো, এইখানে একটা 10 পেজ পরে একটা, 15 পেজ পরে একটা, তো একটা পড়তে পড়তে আরেকটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আমরা তোমাকে বেশিরভাগ রিডাকশন বা সবগুলা রিডাকশন এক জায়গায় এনে কিভাবে সবগুলাকে একই নিয়মে সলভ করা যায় সেটা বলে দিচ্ছি, ওই কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে গেছে। সহজ সাধারণ করে বলি, এভাবেই লিখে রাখো যে বিজারণ মানে হাইড্রোজেন সংযোজন, রিডাকশন মিন্স হাইড্রোজেন এডিশন। মানে মুখে আমরা বলতেছি এটাকে রিডাকশন, বাট ডিপ ইনসাইড এটাকে আমরা সিম্পলি হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যোগ হচ্ছে এমন একটা বিক্রিয়া হিসেবে ট্রিট করব। ঠিক আছে, পয়েন্ট ওয়ান হচ্ছে এটা, যে রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেন এডিশন। সেকেন্ড কথা হচ্ছে, একটা রিয়াকশনে মানে এইভাবে বোঝাটাই মনে হয় ভালো, একটা রিয়াকশনে তুমি বললা যে রিয়াকশনে হাইড্রোজেন যুক্ত হবে, তো একটা কম্পাউন্ডের মধ্যে তো আউট অফ নো এয়ার এসে বা মানে একটা হাইড্রোজেন এসে বসে পড়তে পারবে না। তাহলে তোমাকে হাইড্রোজেন যোগ করার জন্য আগে একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ইনভায়রনমেন্ট ক্রিয়েট করা মানে মেইন কম্পাউন্ডের কিছু জায়গা আগে ফাঁকা করতে হবে, সেই ফাঁকা জায়গাতে এসে ধরো হাইড্রোজেন গুলো বসলো, তাহলে ঠিক আছে। এখন হাইড্রোজেন অ্যাড করবা ফার্স্ট স্টেপে বললা, তাহলে সেকেন্ড স্টেপ হওয়া উচিত হাইড্রোজেন অ্যাড করার জন্য জায়গা ফাঁকা হবে কিভাবে। ঠিক আছে, খুবই সিম্পল টিপস, যে তুমি মেইন যে কম্পাউন্ডটা নিয়ে ডিল করতেছো সেই কম্পাউন্ডে যদি হ্যালাইড বা হাইড্রক্সাইড, এক্স মানে হ্যালাইড এটা আমরা জানি, হ্যালাইড বা হাইড্রক্সাইড এরকম কোনো রেডিকেল যদি থাকে, পার্ট যদি থাকে, তাহলে বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার আগে মানে একদম শুরুতেই কি হবে, হাইড্রোজেনের সাথে মিলে এরা যথাক্রমে এইচ এক্স এবং H2O, এটা যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেইটা হিসাবে তারা আগে মেইন কম্পাউন্ড থেকে বের হয়ে চলে যাবে। তাহলে মেইন কম্পাউন্ড থেকে যদি এরকম এক্স বা OH এগুলা যদি বের হয়ে চলে যায়, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই ফাঁকা জায়গাটায় তখন আমরা কি করব, হাইড্রোজেন রোপণ করব। বুঝছো? তাহলে স্টেপ ওয়ান, টার্গেট ক্লিয়ার, হাইড্রোজেন অ্যাড করতে হবে। স্টেপ টু থেকে কাজকর্ম শুরু, মেইন কম্পাউন্ডে আগে ভালো করে ইনভেস্টিগেট করব, খুঁজবো হ্যালাইড বা হাইড্রোক্সাইড গ্রুপ আছে কিনা, থাকলে এগুলোকে প্রথমে হচ্ছে টোকা মেরে বের করে দিব। ওরা কি হিসাবে বের হয়ে যাবে, এইচ এক্স বা H2O এগুলো হিসাবে বের হয়ে যাবে, এবং মেইন কম্পাউন্ডে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হবে, ফাঁকা জায়গাগুলোতে আমরা এইচ দিয়ে দিব। এটাই কি একমাত্র ওয়ে জায়গা ফাঁকা করার? অ্যান্সার হচ্ছে না। এইটা একটা স্টেপ। যদি দেখি যে কম্পাউন্ডের মধ্যে পাই বন্ড আছে, পাই বন্ড ভেঙে দিব। পাই বন্ড ভাঙলে সিগমা বন্ড আসে, আমরা জানি একটা পাই ভাঙলে কয়টা সিগমা আসে? দুইটা। দুইটা। তো ওইসব নিয়ম এখনো আগের মতোই আছে, একটা পাই যদি কখনো আমরা ভাঙি তাহলে 2 পিস সিগমা বন্ড আসবে, এবং নতুন সিগমা গুলা তো ফাঁকাই থাকবে, এখনো তো কোনো কিছু দাও নাই, তো ওই জায়গাগুলোতে তুমি কি দিতে পারবা, এই যে হাইড্রোজেন দিতে পারবা।
ফোর্থ স্টেপ মূল কাজ শেষ, এখানে আর কিছু নাই। মূল তারপরে কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে পরামর্শ যে তুমি বলতে পারো কোনো কম্পাউন্ডে যদি দুইটাই থাকে, ধরো একটা কম্পাউন্ড পাইলাম যেখানে হ্যালাইড হাইড্রোক্সাইডও প্রেজেন্ট আছে, পাই বন্ডও প্রেজেন্ট আছে, তখন কি হবে? অ্যান্সার হচ্ছে স্টেপ বাই স্টেপ। প্রথমে স্টেপ 2 ফলো হবে, তারপরে স্টেপ 3 ফলো হবে, হবে সবই। ঠিক আছে? তো এই স্টেপ গুলো যদি ফলো করতে পারো, তারপরে যা পাবা এটাই হচ্ছে রিয়াকশনের রেজাল্ট। তো সবাই এই মাত্র যেহেতু 3-4টা লাইন একটু রিডিং দিয়ে নাও, পারলে মুখস্থ করে ফেলো কি করতে হবে। রিডাকশন বা বিজারণ বিক্রিয়া হলেই বুঝতে হবে এখানে হাইড্রোজেন ইম্পোর্ট করতে হবে, আমদানি করতে হবে। করার আগে কি করতে হবে? যৌগ থেকে হ্যালাইড হাইড্রোক্সাইড এগুলাকে সরাই দিতে হবে। কি হিসাবে বের হয়ে যাবে সেটাও লেখা আছে, হাইড্রোজেন হ্যালাইড বা পানি। যোগে যদি পাই বন্ধন থাকে, পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধন নিয়ে আসবো, এবং সকল ফাঁকা জায়গাগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। আর ফাইনালি একটা কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো ঘটাতে থাকবো। ঠিক আছে? এখন হচ্ছে উদাহরণ দেখার পালা। তো আমি এটা অন্য পেজে চলে যাই, তাহলে তোমরা মনে আছে কিনা এটা দেখার একটা সুযোগ পাবা। আমরা যে বিক্রিয়া দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে আবার শুরু করি। ধরো আমরা এইটাকে হচ্ছে, আচ্ছা আরেকটা ছোট্ট কাজ করা যায়, আমরা তোমাদেরকে কয়েকটা বিজারকের সাথে পরিচয় করায় দিতে পারি, যে বিক্রিয়া করার সময় তুমি কাদেরকে নিবা, কখন নিবা। রিডাকটেন্ট, রিডিউসিং এজেন্ট বা বিজারক একই জিনিস। এই বস্তুগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি এই রিডাকশন রিঅ্যাকশনটাকে মানে আগায় নিয়ে যাওয়া, প্রসিড করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে এদের কাজ। এখন একটু আচ্ছা, এখন এখানে হচ্ছে কয়েকটা ফেমাস রিডাকটেন্টের একটা হচ্ছে, আমরা কয়েকটা লিখে রাখি এখানে, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তারপর ধরো এরকম আরো আছে, সোডিয়াম বোরোহাইড্রাইড, জিঙ্ক পানি, এরকম রিডাকটেন্টের সংখ্যায় অনেক। তো ইন জেনারেল এগুলোর যে কোনোটাই আমরা ইউজ করতে পারবো, কোনো চ্যালেঞ্জ নাই। স্পেশালি স্ট্রং মানে সুপার স্ট্রং রিডাকটেন্টের মধ্যে একটা হচ্ছে জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো একটু আলাদাভাবে মনে করার রাখার জন্য বলতেছি, যে জিঙ্ক মার্কারির ওই যে অ্যালয়, মানে সংকর ধাতু যদি ব্যবহার করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, এটা হচ্ছে সুপার স্ট্রং। সুপার স্ট্রং রিডাকটেন্ট খুবই অ্যাগ্রেসিভলি বিক্রিয়া করে, এবং অন্য সাধারণ বিজারক যা করতে পারে ও তার থেকে অনেক বেশি বিক্রিয়া দিতে পারে বেশিক্ষণ। আর সুপার স্ট্রং এর মধ্যে আরেকটা আছে হচ্ছে খোলা হাইড্রোজেন। খোলা হাইড্রোজেন মানে আমরা ডিরেক্টলি যে হাইড্রোজেন যোগ করি না বিভিন্ন বিক্রিয়াতে, এই বিক্রিয়াগুলো হচ্ছে বিজারণের সেন্সে প্রচন্ড ডিস্ট্রাকটিভ রকমের বিজারণ। সাথে ধরো যে নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম এগুলো যে দেই। তো এই দুইটার কথা এই জন্য আলাদা করে দিলাম, যে এই দুইটা কখনো না জেনে না শুনে আন্দাজে দেওয়াটা ঠিক হবে না, কারণ এগুলো দিলে এগুলোর কনসিকুয়েন্স রেগুলার বিক্রিয়ার মতো হবে না, অনেক ডিফারেন্টলি হবে আর কি। তো ডিফারেন্ট গুলারও আমরা বোঝার চেষ্টা করব যখন আমরা পড়বো, বাট একটাই সাজেশন, বাম দিকের গুলা তুমি যে কোনো সময় যখন তখন ইউজ করতে পারবা, কিন্তু ডান দিকের গুলা ইউজ করতে গেলে তোমাকে একটু চিন্তা ভাবনা করে জেনে শুনে তারপর ইউজ করতে হবে। আর অলওয়েজ বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই যে পড়ালেখার সময় মাথায় রাখা যে বইতে আসলে কোন বিক্রিয়াটার জন্য কোনটা দিতে বলছিল, ওইটা ফলো করে যদি দিতে পারো তাহলে তো আরো ভালো। ঠিক আছে? কার কোনো প্রশ্ন? ভাই, সোডিয়াম বোরো কি বললেন ওইটার নামটা? হাইড্রাইড, হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। ঠিক আছে? এখন আমরা মূল বিক্রিয়াটাতে ফেরত আসি। আমাদের কাছে অ্যালকাইল হ্যালাইড ছিল, এবং যে খেয়াল করছো বোধহয় এখানে আমরা জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করার কথা বলতেছিলাম, এই জায়গা থেকে আমাদের এই জায়মান হাইড্রোজেন বা নেসেন্ট হাইড্রোজেনটার সাপ্লাই আসলো। এখন বলো, আমাদের বিজারণ বিক্রিয়া করতে হবে, শুধু এতটুকু শোনাই কিন্তু যথেষ্ট, বাকি অনেক কিছু কিন্তু আমরা জানি। তাহলে এই রিলেশনটাকে কোন পথে আগায় নিয়ে যাওয়া দরকার ছিল? ফার্স্ট থিং, এই যৌগটার মধ্যে হাইড্রোজেন আনতে হবে। ওকে, হাইড্রোজেন আনার জন্য প্রথমে জায়গা ফাঁকা করতে হবে। সেটা কিভাবে করব? এই যৌগের মধ্যে কি খুঁজতে হবে? হ্যালাইড বা হাইড্রোক্সাইড আছে কিনা, আছে কোনোটা? হ্যালাইড আছে, কথা কি ছিল? যদি হ্যালাইড থাকে তাহলে আমরা বিক্রিয়ার শুরুতে এটাকে কি হিসাবে সরাই দিব বলতো? হাইড্রোজেন হ্যালাইড হিসেবে সরাই দিব। যদি এখানে ওএইচ থাকতো তাহলে কি হিসাবে সরাই দিতাম? পানি হিসাবে সরাই দিতাম। তো এখানে যা আছে সে অনুযায়ী অ্যাকশন নেওয়া হইলো, এইচএক্স হিসেবে এটাকে সরাই দেওয়া হলো, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? এই যে এরকম হয়ে গেল না এই জায়গাটা? এখন এই জায়গাটা আমাদেরকে কি দেওয়া উচিত? এইটা দিয়ে দেওয়া উচিত। দেখো এইভাবেই বিক্রিয়াটা কমপ্লিট হলো, এবং এই অ্যালকেন যৌগটা কিন্তু চলে আসলো।
তো তোমার কাছে লিস্ট মানে পুরো মুখস্থ যে অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করলে অ্যালকেন পাওয়া যায় এই লাইনটা জোপে জোপে মুখস্থ না করে তুমি বরং রুল গুলো যদি মনে রাখো তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে এখানে অ্যালকেন ছাড়া অন্য কিছু আসার আসলে অপশন নাই। তুমি ভাইয়া, এই রুলটা, হ্যাঁ বলো জুবাই। আহ, এই বিক্রিয়াটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করা যাবে? হ্যাঁ করা যাবে, ওইটাই বলতেছিলাম, এটা করা যাবে, জিঙ্ক পানি দিয়েও করা যাবে। কিন্তু আমরা বলতেছি করা যাবে, তোমার কলেজের টিচার মানে ইকুয়ালি জিনিসটার ব্যাপারে পজিটিভ কিনা বা জানে কিনা সেটা আমরা জানি না। ওই জন্য সবচেয়ে সেফ হচ্ছে পড়ালেখার সময় ওই যে কোথায় কোন প্রভাবটা দেয়া ছিল বইতে এটা জানা। আর যদি এক্সাম হলে যে ভুলে যাও তখন তো ধরো কিছু না দেওয়ার থেকে যা দিবা তা ভালো, ওরকম আর কি। আশা করি বুঝতে পারছো মানে কি বলতে চাইছি। এখন আমরা একটা বিক্রিয়া দেখে এত উৎফুল্ল হওয়ার তো আসলে সুযোগ নাই যে এই নিয়মটা ঠিকঠাক মতো কাজ করতেছে, এই কারণে আমাদেরকে মানে যথার্থ পরিমাণে উৎফুল্ল হওয়ার জন্য আরো কয়েকটা বিক্রিয়া দেখতে হবে যে সব বিক্রিয়া আসলে এটা দিয়ে সলভ করা যায়। তো সব বিক্রিয়া সলভ করা যায় সেটাতেও উৎফুল্ল হওয়ার সুযোগ শুধু সেখানেই আছে যে বিক্রিয়া আমরা আগে থেকে জানি রেজাল্ট। কারণ নতুন একটা বিক্রিয়া তোমাকে দেখাইলে আসলে উৎফুল্ল হওয়ার কিছু নাই, কারণ তুমি তো ভাববা যে বিক্রিয়াটা সবাই এইভাবেই জানে, জিনিসটা আসলে ওরকম না। তোমরা কি এটা জানো, কারণ কিছুদিন কিছু ক্লাস আগে আমরা এটা নিয়ে বলতেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে কি পাওয়া যায়? এনিওয়ান? ভাই, কোশ্চেনটা আরেকবার। কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে কোন যৌগ উৎপন্ন হয়? একটা প্রবলেম তো আমাদের আছে, আমরা তো মানে তোমরা তো খুব বেশি জৈব যৌগ পড়ো নাই এসএসসি তে, তো যা ছিল ওর মধ্যে আমরা খুঁজে টুজে বের করার চেষ্টা করতেছি, এটা তো ডিরেক্টলি ছিল না, ইনডিরেক্টলি ছিল আর কি। আচ্ছা এইটা বলো, মানে এটা কি জানি অ্যালডিহাইড কে বিজারণ করলে কি পাওয়া যায়? আচ্ছা এটাও না জানলেও সমস্যা নাই। অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায় এটা কি জানি? অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালডিহাইড কে জারণ করলে কি পাওয়া যায়? কিটোন। না, অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিড, অ্যাসিড, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কিটোন। তার মানে যেটা বোঝা গেল যে তোমরা আসলে পুরো কাহিনীটা মনে রাখো নাই, কিছুটা হয়তো মনে রাখছো। ঠিক আছে, এটা আমি একটা অন্য পেজে লিখে, কারণ এটা আমাদের জন্য কিছুটা অপ্রাসঙ্গিক। বাট মূল জিনিসটা মনে রাখছো তাতেও হবে, বাকিরা কি এটা জানতা তো না যে অ্যালকোহলকে যদি জারণ করা হয়, এসএসসির কথা বলতেছি, আমরা এইচএসসি তে এগুলো পড়াই নাই তোমাদেরকে, কারণ অ্যালকোহল তো এখন আসেই নাই। অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারণ করলে কি পাওয়া যায়? অ্যাসিড। কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা অ্যাসিড। এবং এটা আমরা এইচএসসি তোমাদেরকে বলছিলাম মনে করে দেওয়ার জন্য যে প্রসেসটা উল্টাটাও সত্য। কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিজারণ করো তাহলে পাওয়া যাবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে যদি বিজারণ করো পাওয়া যাবে হচ্ছে অ্যালকোহল। তো এইটাকে একটা নিয়ম হিসেবে মাথায় রাখো। আমরা তোমাদেরকে আরো কিছু সাপোর্টিভ জিনিসপত্র দেখাবো যেন এই জিনিসটা তোমাদের মনে থাকে এবং তোমরা বুঝে বুঝে লিখতে পারো, কিন্তু বুঝে লেখার টাইম আসলে পাবা না। অবস্থা হবে ওরকম, মানে ধরো সাইন এ প্লাস বি কস এ প্লাস বি সূত্র লিখে ধরো ম্যাথ মিলে না, তার মধ্যে কেউ যদি এগুলার সূত্র মনে না রাখে যে আমি তো সূত্রের প্রমাণ পারি, তাহলে ম্যাথের মধ্যে তুমি কয়বার কয়টা সূত্র প্রমাণ করবা? এক ম্যাথ করতে তো তোমার 4 ঘন্টা টাইম লাগবে। তো এই জিনিসগুলি সবসময় মাথায় থাকতে হবে, বাট সাথে প্রয়োজনীয় জিনিসপত্র জানা থাকতে হবে যে বিক্রিয়াগুলো আমরা কিভাবে জানলাম, কোত্থেকে আসলো। তাহলে আজকের জিনিসের জন্য খুব ভালো হয়েছে যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে অ্যালডিহাইড আসে, অ্যালডিহাইড থেকে যে অ্যালকোহল আসে, এটা সবাই একইভাবে মনে রাখো নাই, অনেকেই ভুলে গেছে, অনেকে জানোই না। তো এইটার আমরা একটা সুযোগ হিসেবে নিচ্ছি যে যদি আমাদেরকে প্রশ্ন করতো যে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে কি পাওয়া যায়, তাহলে আমরা হয় মুখস্থ বলতাম অ্যালডিহাইড, অথবা আমরা তোমাদের মতো চুপচাপ থাকতাম যে আমরা জানি না। এখন কি জানি, এখন কি ট্রাই করে দেখা যাবে আজকে যে এতটুকু জ্ঞান প্রদানের পরে কি অবস্থা? বলতো এই যোগটারে কিভাবে আমাদেরকে ডিল করা উচিত যদি আমরা শুধু জানতে পারি যোগটাকে বিজারণ করার চেষ্টা করা হচ্ছে? যদি কেউ ওএইচ বের বলতে করে চাও, দিব। হ্যাঁ বলতে পারো। প্রথম কাজ হচ্ছে যৌগটা খুঁজে বের করার কথা যে এই যৌগে কোনো হ্যালাইড বা হাইড্রোক্সাইড আছে কিনা। সবাই ফলো করতে পারতেছো তো? এই যে তিশা আপু যেমন হচ্ছে নতুন আপু, তুমি কি ঘটনা কিছু বুঝতে পারতেছো? বা শুনো মনোযোগ দিয়ে, কোশ্চেন থাকলে বইলো। এখানে যে ওএইচ মূলকটা আছে, হ্যালাইড বা হাইড্রোক্সাইড থাকলে আমাদের ফার্স্ট কাজ ছিল এটাকে এলিমিনেট করা, এটাকে সরায় দেওয়া। ওএইচ থাকলে কিভাবে এলিমিনেট করি আমরা? নিচেই লিখি ছোট করে পানি, পানি হিসেবে এটাকে সরায় দেওয়ার কথা, সরাই দিলাম। এই জায়গাটা তো ফাঁকা, এই জায়গাতে কি দেওয়ার কথা বলো তো? যেখানেই ফাঁকা জায়গা হাইড্রোজেন। সেখানে হাইড্রোজেন। কি করতে হবে বলো তো? গাছ লাগাতে হবে, বুঝছো? এখানে যে হাইড্রোজেন বৃক্ষরোপণ করছো, দেখো এটা কিন্তু একটা অ্যালডিহাইড হয়ে গেছে, তাই না?
এই যে এটা কিন্তু অ্যালডিহাইড, এইভাবেই তো লিখি। বা আরো যদি সংক্ষেপে লিখতা, হয়তো যে RCHO এইভাবে লিখতা আর কি। ঠিক আছে, তো এটা ওই যে মুখস্থের জিনিস না, মুখস্থ করলেও খারাপ হয় না, বাট জানলে আরো ভালো হয় যে কিভাবে এটা করতেছো। আবার অ্যালডিহাইডকে আরেকবার বিজারণ করলে কি আসা উচিত? অ্যালকোহল আসা উচিত। এই পার্টটা আমরা চাইলে একটু চেক করে দেখতে পারি কথা সত্য কিনা। ধরো এই হচ্ছে আমাদের সদ্যপ্রাপ্ত অ্যালডিহাইড উপরের বিক্রিয়া থেকে, এটাকে আমরা আবার বিজারণ করতে চাই, তাহলে তোমরা বলো তো, মানে তোমরাই বলো এটাকে কোন স্টেপে আগানো উচিত। প্রথমে চেক করা উচিত এখানে হ্যালাইড এবং হাইড্রোক্সাইড আছে কিনা। আছে? না ভাই। নাই, তাহলে স্টেপ 2 নাই, না থাকলেও হতাশ হওয়ার কিছু নাই, আরো স্টেপ আছে। স্টেপ 2 স্কিপ করলাম তাহলে আমরা। স্টেপ 3 তে কি বলা ছিল রাহাত? আর পাই বন্ধন আছে কিনা। হ্যাঁ, পাই বন্ধন আছে কিনা খোঁজার কথা, থাকলে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার কথা। আছে পাই বন্ধন এই যৌগের জি মধ্যে? ভাই আছে। আছে, তাহলে আমরা একটু পাই বন্ধনটাকে চিহ্নিত করে রাখি, এই হচ্ছে পাই বন্ধন। বা তোমরা তোমাদের মানে প্রথম দিকে আর কি বুঝার সুবিধার্থে এই যোগটাকে এইভাবেও লিখতে পারো, তাইলে আরো সুবিধা পাবা আর কি, প্রথম দিকে অ্যাটলিস্ট পাই বন্ধনটা কই আছে কই যাচ্ছে ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, তো উপরের যোগটাকে আমরা ইচ্ছা করে 90 ডিগ্রি রোটেট করে সবাই লিখলাম। তো এখানে এই পাই বন্ধনটা এখন আমরা ভাঙবো, তাই তো কথা ছিল। বলো পাই বন্ধনটা ভাঙলে কি হয়? দুইটা সিগমা বন্ধন তৈরি হয়, এই যে এভাবে লেখা উচিত কিনা? অক্সিজেন আর কার্বনের মধ্যে যে এই বন্ধনটা ভেঙে গেছে, অর্ধেক বন্ধন হচ্ছে এইখানে আসছে, এখন অর্ধেক বন্ধন হচ্ছে এখানে আসছে। এই ফাঁকা জায়গাগুলোতে কি রোপণ করার কথা? হাইড্রোজেন। হাইড্রোজেন। তো এইটাই কিন্তু অ্যালকোহল, একটু যদি সুন্দর করে লেখো, এই যে এই যোগটা এইভাবে আছে। এই যে এই কার্বনের সাথে একটা আর যুক্ত, এই যে আর, এই কার্বনটার সাথে হচ্ছে দুইটা হাইড্রোজেন যুক্ত, এই হচ্ছে দুইটা হাইড্রোজেন, তার সাথে একটা OH যুক্ত, এই হচ্ছে সেই OH। বুঝছো? এইটা হচ্ছে ঘটনা আর কি। তাহলে তোমরা যেহেতু বিশাল জৈব রসায়নে তেমন কিছু তোমাদের এখনো দেখা লাগে নাই, আমরা যদি এখন বিক্ষিপ্ত ভাবে তোমাকে একটা বিজারণ বিক্রিয়া করতে বলি, মানে তুমি তো একদম নিশ্চয়ই আকাশ থেকে পড়বা না, কিছুটা আইডিয়া তোমার থাকবে। যেমন আমরা তোমাকে একটা উদাহরণ দেই। এগুলাকে বলে সায়ানাইড কম্পাউন্ড, CN একটা কার্যকরী মূলক। HFC তে লাগে না, যে সাইট আর কি, মানে ওটা হচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে মাঝে মাঝে, অ্যালকাইল সায়ানাইড বলে। তো ধরো বেশি কিছু জানা দরকার নেই, অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করতে চাই, কি রেজাল্ট আসবে বলতে পারবো? ভাই জাস্ট পাই বন্ড গুলা ভেঙে যাবে। হ্যাঁ, মানে সম্ভাব্য অ্যান্সারটা যে এইটা, এটা কি বোঝা যাচ্ছে? বা যদি দেখো বইতে উৎপাদকটা এটা লেখা, এটা ব্যাখ্যা করা যাবে তো, বা বুঝবা তো যে কোত্থেকে আসলো এই জিনিসটা। জি ভাই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূল বিষয়, মানে সব তো আর তোমার নিজে নিজে করা লাগবে না, কিছু জিনিসের ক্ষেত্রে উৎপাদক দেখে যদি বুঝতে পারো যে উৎপাদকটা কোন চ্যানেলে ফলো করে এই পর্যন্ত আসলো, তাতেও তো তোমার জন্য বিশাল লাভ। মুখস্থ করা লাগলো না অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এই বিক্রিয়ার রেজাল্ট কিন্তু এইটাই। এরকম অগণিত বিক্রিয়া আছে, দেখি আরো যদি কিছু বিক্রিয়া মনে পড়ে আমরা তোমাকে এখনই দেখাচ্ছি। তাহলে যেমন ক্লিমেনসন বিজারণ, তোমরা কি এই শব্দটা তোমাদের চোখে পড়ছে কারো? এটা সামনে আবার আসবে, সামনে আমরা একবার কথা বলবো এটা নিয়ে, বাট এখনই হচ্ছে কথা বলার মোক্ষম সময় আর কি। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন হচ্ছে সায়েন্টিস্টের নাম। উনি খুবই স্পেশাল একটা বিজারণ বিক্রিয়া সাজেস্ট করছিলেন, তো ওইটারে আমরা ক্লিমেনসন বিজারণ হিসেবে চিনি। ক্লিমেনসন বিজারণে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে, তুমি এই মূলক বিশিষ্ট কোনো যৌগকে জিঙ্ক মার্কারি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি বিজারণ করো, পরিণত হয়। ঠিক আছে,
ক্লিমেনসন বিজারণ আগে একটু শুনে রাখো, যেহেতু জিনিসটা নতুন এবং সামনে পড়বো, বাট যতটুকু ক্লু দরকার একটা নতুন জিনিস পড়ার জন্য ততটুকু শুনে রাখো। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন হচ্ছে সায়েন্টিস্টের নাম। এই বিজারণের ডেসক্রিপশনে বা বর্ণনায় বলা আছে যে কার্বনিল মূলক মানে সিও মূলক আছে এমন কোন যৌগকে তুমি যদি এই বিজারণটা করো, মানে এই বিক্রিয়াটা করাও, তাহলে সিও মূলকটা সিএইচ টু মূলকে পরিণত হয়ে যায়। এইটা হচ্ছে বলা আছে। তো এইটার ফলাফল হিসেবে যেটা বলা হয় যে সিও মূলক, এই যে কার্বনিল মূলকটা আসলে কোন কোন ধরনের যৌগে থাকে, অ্যালডিহাইড বা কিটোন। আর সিএইচ টু মানে তো পিওর হাইড্রোকার্বন। তো এরকম একটা কথা বলা হয় যে ক্লিমেনসন বিজারণ করলে অ্যালডিহাইড বা কিটোন টাইপের যৌগগুলি হাইড্রোকার্বনে পরিণত হয়। হাইড্রোকার্বন বলতে ভাইয়া বুঝিনি। হাইড্রোকার্বন মানে হচ্ছে মানে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে এমন একটা যৌগ। মানে বিষয়টা বোঝার অ্যালকেন চেষ্টা টাইপের। করো, আমরা একটা এক্সাম্পল দিই। ধরো এই বিক্রিয়াতে আমরা শুরুতে কি থাকে আমাদের কাছে আর শেষে কি থাকে। একটা বিক্রিয়াতে প্রথমে ধরো আমাদের কাছে এরকম একটা যৌগ আছে, তাহলে প্রথম কথা মিলে গেছে, এই যে সিও মূলক বিশিষ্ট একটা যৌগ। এই যৌগটাকে নিশ্চয়ই আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। এই বিক্রিয়াটা যখন শেষ হবে তখন আমরা এরকম একটা জিনিস হচ্ছে পাবো, এরকম একটা যৌগে ওরা পরিণত হবে। সো হাইড্রোকার্বন না বলে তুমি অ্যালকেনও বলতে পারো, রাইট? ঠিক আছে। মানে নিচের লাইনটা দেখে বিক্রিয়া শুরু কেমন টাইপের যৌগ দিয়ে হবে আর শেষ কেমন টাইপের যৌগ দিয়ে হবে এটা তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এই ধরনের বিক্রিয়া আমাদেরকে পাইতে হবে। তো এই বিক্রিয়া বইয়ের এমন জায়গাতে আছে এবং এমন ভাবে ডেসক্রাইব করা আছে, এই বিক্রিয়াকে সবাই স্পেশাল বিক্রিয়া হিসাবেই চেনে। যে এটাকে স্পেশালি পড়তে হবে, স্পেশালি মুখস্থ করতে হবে, স্পেশালি সবকিছুকে মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় যে লিখে আসতে হবে। এই বিক্রিয়া এক্সামের জন্য ভয়াবহ রকম ইম্পর্টেন্ট। আমরা যখন এইচএসসি দেই সেই বছর এবং তার আগে পরে মিলে টানা 4 বছর হচ্ছে এটা ঢাকা বোর্ডে আসছিল। তো এটা তোমার জন্য জাস্ট মানে যদিও প্রায় 1-1.5 যুগ আগের কথা, বাট মানে তখন এটা এরকম ইম্পর্টেন্ট ছিল। এটা স্টিল বইতে আছে এবং এইটাকেও আনফরচুনেটলি কিছু কিছু বইতে হচ্ছে অ্যালকেন প্রিপারেশনের মেথডের মধ্যে দেওয়া থাকে। এটা ওইখানে থাকার কথা না, বাট ওই যেটা বললাম বিক্রিয়া জানা থাকলে তোমার যেখানে যেটা লেখা ইচ্ছা লিখে দিতে পারবা, সমস্যা নেই। তাহলে ক্লিমেনসন বিজয়নের ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া গেল। আমরা এটা আবার পড়বো, আবার বলতেছি সামনে গেলে, বাট আপাতত আজকের দিনে যেহেতু বিজয়ন বিক্রিয়া পড়তেছি, আমরা দেখি বিক্রিয়াটা আসলে সেন্স মেক করে কিনা। তাহলে আমাদের কাছে বিক্রিয়াটা শুরু হবে কি টাইপের যৌগ দিয়ে বলতো? কার্বনিল যৌগ, যেটা অ্যালডিহাইডও হইতে পারে, যেটা কিটোনও হইতে পারে। আমাদের তো এই নলেজ হয়েছে তাই না, এখানে হাইড্রোজেন থাকলে আমরা এই যৌগটাকে অ্যালডিহাইড যৌগ বলি, আর এখানে যদি একটা অ্যালকাইল মূলক রাখি তখন আমরা এটাকে একটা কিটোন যৌগ বলি। এটাকে কি দিয়ে বিজারণ করার কথা এটা কিন্তু ওই যে বিবৃতির মধ্যে বলা ছিল, এটাকে যে কোনো কিছু দিয়ে বিজারণ করলে হবে না। এইটা একটা স্পেশালিটি, যেটাকে জিঙ্ক মার্কারি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বিজারণ করতে হবে। তো এটাকে তোমাদের আপাতত মনে টনে পড়ে, এটা নিয়ে লাস্ট 10-15 মিনিটের মধ্যে এই জিনিসটার কথা তোমাদেরকে বলা হয়েছিল। এটার স্পেশালিটি কি? অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, এটা হচ্ছে সুপার স্ট্রং বিজারক ছিল, তাই না? ঠিক আছে। তো সে সুপার স্ট্রং হোক যাই হোক, মানে কাজকর্ম তো সিম্পল, সে হচ্ছে নেসেন্ট হাইড্রোজেন বা জার্মান হাইড্রোজেন তৈরি করবে। অতএব বইতে কি বলা আছে ভুলে যাও, আমরা আমাদের পথে চলে আসি। আমাদের পথ হচ্ছে যৌগ দেয়া আছে এবং বলা আছে এটার বিজারণ করতে হবে। তো এই সিম্পল ওয়েতে রাখি। এখন তোমাদের কাছে যদি আমরা প্রশ্ন করি এই যৌগটাকে যদি আমরা বিজারণ করি, তোমাদের নলেজ কি বলে সামনে যৌগটাতে কি টাইপ জিনিসপত্র আসা উচিত বলো তো? এই যৌগে কোনো হ্যালাইড হাইড্রোক্সাইড আছে? চেকিং এর ফার্স্ট পার্ট তো এটা। দ্রুত বলো, আছে কোনো হ্যালাইড হাইড্রোক্সাইড? না নাই স্যার। ভাই। নাই। তাহলে তারপরের স্টেপে চলে যাই। পরের স্টেপে ছিল পাই বন্ধন, সেটা তো আছে। তাহলে কি করা উচিত? দেখো ঠিক কাজটা করতেছি কিনা। পাই বন্ধনটা ভেঙে দেওয়া উচিত। বলতো এইখানকার পাই বন্ধনটা ভেঙে দিলে আধা আধা যে দুইটা বন্ড সেগুলি কই কই যাবে? একটা যাবে অক্সিজেনের কাছে, একটা যাবে কার্বনের কাছে। বুঝতে পারতেছো? এটা যেহেতু আমরা কাট করে লিখি নাই, কাট করে লিখে দেখো তাহলে একটু ভালো বুঝবা। সোজা করে লেখা আছে, সোজা ভাবেই বললাম। এই মাঝখানে পাই বন্ধনটা যেহেতু কার্বন আর অক্সিজেনের মধ্যে, এই বন্ধন ভেঙে গেলে বন্ধনটা যাবে হচ্ছে অক্সিজেনের কাছে আর যাবে হচ্ছে কার্বনের কাছে। এই ফাঁকা জায়গাগুলোতে কি দেওয়ার কথা ছিল? হাইড্রোজেন। হাইড্রোজেন দেওয়ার কথা ছিল, দিলাম হাইড্রোজেন। আর এই হাতে তো কোনো চেঞ্জ নাই, এটাকে এখন আমরা H/R বা HR' এভাবে দিয়ে রাখলাম। তাহলে বলো তো সামগ্রিকভাবে এই যৌগটা কোন ক্যাটাগরির যৌগে পরিণত হইলো?
অ্যালকোহল, ঠিক আছে। বক্তিয়ার হচ্ছে অ্যান্সার দিছো, তাই তো হওয়ার কথা ছিল লজিক্যালি, তাই হ্যাঁ, না? আর প্রাইম বা এইচ, মানে অথবা আর প্রাইম নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কিছু হইতে পারে। এইচ থাকলে অ্যালডিহাইড, আচ্ছা। আর প্রাইম থাকলে হচ্ছে কিটোন। আমাদের তো অ্যালডিহাইড কিটোনের জন্য বিক্রিয়া আলাদা না, আমরা তো বলতেছি এই মূলকটা থাকলেই হবে। তো এখানে এইচ থাকলেও যা হবে, আর থাকলেও তাই হবে। রাহাত কি বুঝছো? ওকে ভাই, ওকে। ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে একটা অ্যালকোহল যৌগ আসতেছে, আমরা যদি একটু সুন্দর করে লিখে দেই তোমাদের জন্য। এই যে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে, তো এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকা উচিত না। এবং এই নলেজও পুরনো নলেজ, একটু আগে আমরা এটা ব্যবহার করে আসছি যে অ্যালডিহাইড বা কিটোনকে যদি অ্যালডিহাইড দিয়ে বলছিলাম, দেখা যাচ্ছে কিটোনের জন্য এই কথা সত্য, যে বিজারণ করলে এটা কিসে পরিণত হয়, অ্যালকোহলে পরিণত হয়। এখন এইখানে দেখো, অ্যালকোহল তৈরি হওয়ার কথা বলছে, কিন্তু এটা কি বিবৃতির সাথে মিললো? বিবৃতিতে বলা ছিল যে ফাইনালি এখান থেকে অ্যালকেন পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু কোনো অ্যালকেন পাই নাই বা হাইড্রোকার্বন পাই নাই। আমরা অ্যালকোহল পাচ্ছি, যেটা রেগুলার বিক্রিয়া করলে অ্যালকোহল আসে। তাহলে গ্যাপটা কোথায়? গ্যাপ হচ্ছে এই যে সুপার স্ট্রং বিজারক। সুপার স্ট্রং বিজারক এখানে উপস্থিত থাকাতে কি হবে, সে আসলে এক ধাপ বিক্রিয়া দিয়ে থামবে না। সে যে যতক্ষণ টিকে আছে সে আসলে বিক্রিয়া দিতেই থাকবে দিতেই থাকবে, এরকম একটা ব্যাপার হবে। তাহলে তুমি এই যে সুপার স্ট্রং বিজারক, তুমি জাস্ট সিম্পলি বুঝে নাও যে এই যৌগটা আসার পর এখানে অটোমেটিক কি হবে, আরেক দফা বিজারণ হবে। সেই বিজারণটার জন্য কে দায়ী? এই জিঙ্ক মার্কারি এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তোমাদের মেইন কাজ যে এই যৌগটাকে যদি আরেকবার বিজারণ করতে বলি, তোমার জন্য তার নলেজে নতুন কোনো পরিবর্তন নাই। তুমি এই যৌগটাকে বিজারণ করলে কি কি পাওয়া যাবে বলো তো, একটু চট করে দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারো। ওইচটা উঠে গিয়ে পানি হবে, আর ওইখানে এইচ বসবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে যে ওএইচ ইনভেস্টিগেশনে ধরা পড়ছে, ওএইচটা পানি হিসেবে উড়ে যাবে। তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে না, ওএইচটা যেখান থেকে গেল। এই ফাঁকা জায়গায় আমাদের কি দেওয়ার কথা ছিল? হ্যাঁ, এইচ। এইচ দেওয়ার কথা ছিল। তো দেখো এইবার কিন্তু ঠিকই আমাদের কাছে একটা অ্যালকেন চলে আসলো, এটা কিন্তু একটা অ্যালকেন বোঝাই যাচ্ছে। এবং তুমি যদি আরো পরিষ্কার করে খেয়াল করো, এই যে সিও মূলকটা ছিল বিক্রিয়ার শুরুতে, এখানে একটা আর ছিল, এখানে একটা এইচ আর ছিল। বিক্রিয়া শেষে দেখো আর আর এর জায়গাতে রয়ে গেছে, এইচ আর এর জায়গাতে রয়ে গেছে। শুধু সিও মূলকটা চেঞ্জ হয়ে কি মূলকে পরিণত হয়ে গেছে দেখো, এই যে সিও মূলকটা চেঞ্জ হয়ে সিএইচ টু মূলকে পরিণত হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তার মানে ক্লিমেনসন বিজারণের, মানে বইতে লোকজন যে কারণে স্পেশাল মনে করে, বইতে আসলে এই মাঝখানের ধাপটা লেখা থাকে না। বইতে লেখা থাকে যে এই যৌগটা, মাঝখানে এই প্রভাবকটা দেওয়া থাকে, তারপরে এই যৌগটা হচ্ছে লেখা থাকে। তো এই কারণে মানে কেউ ধরতেই পারে না নর্মালি যে এটা যে আসলে রেগুলার প্রসেসে হয়, বা এটার মধ্যে যে কোনো একটা মিল বা সামঞ্জস্য আছে এইভাবে যে আগানো যায়। অতএব মাঝখানের ধাপটা তোমাদের হয়তো ফাইনালি পরীক্ষা খাতায় লেখা লাগবে না, বাট বুঝলেই হলো যে এটা কিন্তু ধাপ পার করে করেই যায়। এখানে আলাদা কোনো স্পেশাল কিছু নাই আর কি। বুঝছো? তো ক্লিমেনসন বিজারণ হয়তো আমরা শুধু নিয়ম রক্ষার্থে সামনে যখন একবার আসবে তখন হয়তো আরেকবার পড়বো, বাট এটা কিন্তু যা দেখার যা বুঝার, দেখে রাখো বুঝে রাখো। কার কোনো প্রশ্ন আছে নাকি ঘটনা ধরতে পারছো যেখানে কি হচ্ছে? ওকে ভাই। ঠিক আছে। আমরা 30 সেকেন্ডে আরেকটা বিজারণের কথা বলে অন্য টপিকে মুভ করব। এটাকে বলা হচ্ছে রোজেন মুন্ড বা রোজেন মান্ড বিজারণ। এটাও সায়েন্টিস্টের নাম, উনিও একটা স্পেশাল ধরনের বিজারণ বা রিডাকশন সাজেস্ট করছেন। এটা বইতে বিভিন্ন জায়গায় আসবে ঘুরে ঘুরে। তো এটা নিয়েও জনগণের মধ্যে বেশ চাঞ্চল্য কাজ করে, বাট এটা নিয়েও চাঞ্চল্যের কিছু নাই, এটাও খুব নর্মাল ওয়েতেই হয়। But এটা যে নর্মাল ওয়েতে হয়, ওয়েটা তো বুঝতে পারতে হবে। এই বিক্রিয়ার ডেসক্রিপশনে যেটা বলা আছে, যে তোমাকে প্রথমে হচ্ছে এরকম একটা এসিড হ্যালাইড টাইপের যৌগ নিতে হবে। এই এসিড হ্যালাইড টাইপ যৌগের মধ্যে হচ্ছে তোমাকে বিজারণ করতে হবে। তো নর্মালি বলো তো দেখি, এসিড হ্যালাইড টাইপ যৌগের মধ্যে যদি বিজারণ করো এটা কিসে পরিণত হয়ে যাওয়া উচিত, কি কি চেঞ্জ আসা উচিত? এই হ্যালাইডটা কি হওয়া উচিত?
আগেরটার মতোই ভাইয়া। হ্যাঁ, HCl হিসাবে চলে যাওয়া উচিত। আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হওয়া উচিত, তাই তো? ঠিক আছে, তাহলে আহ, এখানে তাহলে প্রথমে এই যৌগটা হচ্ছে আসলো। এখন তুমি দেখো, অ্যালডিহাইড আসার পর তুমি তো এখানে কন্টিনিউয়াসলি অনেকবার করে হচ্ছে বিজারণ করতে পারবা, সামনে আগাতে পারবা। এই বিক্রিয়াটার স্পেশালিটি ছিল যে, বলা ছিল যে তুমি যদি এরকম একটা এসিড হ্যালাইড, এইসব যৌগকে বলে হচ্ছে এসিড হ্যালাইড, এসিড হ্যালাইডের মধ্যে তুমি যদি হাইড্রোজেন যোগ করো ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে এটা অ্যালডিহাইডে পরিণত হবে। মানে আমি বিক্রিয়ার বিবৃতিটার কথা বলতেছি, যে বিক্রিয়াতে কি বলা ছিল। বিক্রিয়াতে বলা ছিল যে কোন একটা এসিড হ্যালাইড টাইপের যৌগকে যদি হাইড্রোজেন দিয়ে বিজারণ করো, H2 টাইপের হাইড্রোজেন দিয়ে বিজারণ করো, তাহলে সেটা অ্যালডিহাইডে পরিণত হবে। তো তুমি যা দেখলা, এখানে কিন্তু স্পেশালিটির কিছু নাই। এসিড হ্যালাইডকে নর্মালি বিজারণ করলেও এটা অ্যালডিহাইডেই পরিণত হয়। তাহলে এটাকে স্পেশাল কেন বলতেছি, অনেকেই বুঝবে না, বাট তোমাদের বুঝার কথা আর কি, যে এইখানে যে খোলা হাইড্রোজেন দিয়ে বিজারণ করা হচ্ছে, এটাও কিন্তু বলা ছিল যে এরকম ফ্রি হাইড্রোজেন এগুলা কেমন টাইপের বিজারক, রেগুলার নাকি স্ট্রং। শক্তিশালী। এটা কিন্তু প্রচন্ড স- শক্তিশালী বিজারক। এবং একটু আগের উদাহরণে দেখলা যে প্রচন্ড শক্তিশালী বিজারকের কাজটা বেসিক্যালি কি, কাজটা কি বলতো, বারবার বিজারণে হেল্প করা। তাহলে দেখো, এখানে যদি হাইড্রোজেন দাও তাহলে কি হবে, এটা এক ধাপ বিজারণ করে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে আরেক ধাপ বিজারণ করলে সে কি হবে, অ্যালকোহল হবে, অ্যালকোহলকেও তো আরেক ধাপ বিজারণ করা যায়, তখন সে অ্যালকেন হবে। এগুলা কিন্তু সবই বিভিন্ন বিক্রিয়াতে তোমাদেরকে দেখানো হয়েছে। এইখান থেকে এখানে আসা বা এখান থেকে এখানে আসা কিন্তু তোমার জন্য খুব জটিল বা নতুন কিছু না। কিন্তু কথা হচ্ছে কনফ্লিক্টটা কোন জায়গায়, যে হাইড্রোজেন দিলে তো তোমার বিক্রিয়া এখানে থেমে যাওয়ার কথা ছিল না, বিক্রিয়াটা এখানে আসার কথা ছিল, বা আরো সামনে এখানে আসার কথা ছিল। স্ট্রং বিজারকের কাজই তো এটা, বিক্রিয়াকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া। তো এইখানে এই বিক্রিয়ার মূল মানে স্পেশাল পার্টি আসলে এইটা, যে বিক্রিয়াটা অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা থাকলেও বিক্রিয়াটা কোনো একটা কারণে এক ধাপ মাত্র যেই থেমে গেছে, এইটা হচ্ছে স্পেশাল পার্ট। এবং তোমাদের অনেকের এটাও আইডেন্টিফাই করতে পারা উচিত, যেটা আমরা আগে পড়ছিলাম, যে বিক্রিয়াটা কেন আসলে এক ধাপ যে থেমে যাচ্ছে, বলতে পারবা কেউ? প্রভাবক বিষ। হ্যাঁ, এটা কিন্তু আমরা আগেও একবার দেখছিলাম, যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কাজই হচ্ছে অবস্টাকল ক্রিয়েট করা, বিক্রিয়াটাকে থামায় দেওয়ার চেষ্টা করা। আমরা ওই যে ইথাইন বা অ্যালকাইন থেকে অ্যালকেন পর্যন্ত না যেয়ে অ্যালকিনে থামার সময় এই প্রভাবকটা হচ্ছে ব্যবহার করছিলাম। তো এই প্রভাবক কিন্তু আমাদের পরিচিত, কাজটাও একই কাজ, যে এটা দেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে বিক্রিয়া অনেক দূর পর্যন্ত চলে যেতে পারতেছে না, সে কিন্তু এই হাইড্রোজেন প্রভাবকটাকে লিমিট করতেছে, এবং সে কিন্তু মাত্র একটা ধাপ আগানোর পরে এই বিক্রিয়া হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো মূল জিনিস অন্য কোনটা না, মূল জিনিস হচ্ছে আজকের দিনে তোমার জাস্ট বুঝানো যে এসিড হ্যালাইডকে সামনে 4 ধাপ পর্যন্ত বিজারণ, 5 ধাপ পর্যন্ত বিজারণ যাই করো, এটা কিন্তু আমাদের কন্ট্রোলে আছে, আমাদের নিয়ম ফলো করেই সেটা হচ্ছে। এবং এটা যে এই যে এক ধাপের পর যা যেতে পারতেছে না, সেটাও সামহাও আমরা আগে থেকে জানতাম আর কি, যে এই প্রভাবক দিলে যে এরকম একটু ঝামেলা হয়। ঠিক আছে, তো বিজারণ নিয়ে আপাতত আর কোনো কথাবার্তা বলতে চাই না, অনেক কথাবার্তা বলা হয়েছে। বইতে যদি আরো বিজারণ থাকে, আমার মনে হয় সেগুলো তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি এবং সিস্টেমিক্যালি দেখো, তো সেগুলো তোমাদের বুঝতে পারা উচিত আর কি। ঠিক আছে, তাহলে আমাদের একটা বিজারণ পড়ার কথা ছিল, যেহেতু অ্যালকাইল হ্যালাইডের সাথে প্রাসঙ্গিক মাত্র একটা বিজারণ। কিন্তু আমরা যদি অ্যালকাইল হ্যালাইডে ফোকাস না করে বিজারণ শব্দটায় ফোকাস করি, তাহলে আসলে অনেক কিছু জানার এবং পড়ার সুযোগ আছে আর কি এখানে। এবার আমরা 1 নাম্বার বিক্রিয়াটায় আসি, যেটা আসলে তোমার শর্ট সিলেবাস আমি দেখলাম খুব গাঢ় করে লেখা আছে, তো ইম্পর্টেন্ট খুব। অ্যালকাইল হ্যালাইডের 1 নাম্বার বিক্রিয়াটা কি ছিল? এসএন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখান থেকে এক্সামে প্রশ্ন আসবে, শিওর থাকতে পারো। প্রতিস্থাপন মানে প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক বিকারক দিয়ে এই বিক্রিয়াটা শুরু হবে, যে কারণে এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলা হবে। এই বিক্রিয়াগুলার এক্সাম্পল অত্যন্ত সহজ। মানে বিক্রিয়া যদি কেউ জানতে চায়, লিখতে চায়, যে ধরো বিক্রিয়ক দেয়া আছে উৎপাদও লিখবে, এটা যদি হয় কেস, এ ধরনের একটা যৌগ তোমারে বললো যেটার মধ্যে কস্টিক পটাশ যোগ করা হবে, জলীয় কস্টিক পটাশ। এই বিক্রিয়া লেখা দুনিয়ার সবচেয়ে সোজা কাজগুলির মধ্যে একটা, যে কি হয়, ক্লোরিন মূলকটা কি দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে, এরকম একটা জিনিসে পরিণত হবে। তার মানে বিক্রিয়া লেখা থেকে সোজা কাজ এখানে কিছু নাই। বাট
এইখানে মূল চ্যালেঞ্জটা অন্য জায়গায়, এই সোজা জিনিসটার ভিতরে মানে ভিতরে ভিতরে কি হচ্ছে, বিক্রিয়াগুলো কি কি ধাপ পার করে তারপরে যৌগগুলো উৎপন্ন হচ্ছে, এইটা তোমার কাছে জানতে চাইবে। তো উপরে উপরে এরকম সহজ একটা বিক্রিয়াকে তুমি যদি ভিতরে ভিতরে কতখানি জটিল করতে পারো এবং কিভাবে কিভাবে ঘটে এটা বুঝতে চাও, তাহলে আমাদেরকে বিক্রিয়ার গতিপথ নিয়ে আলোচনা করতে হবে। বিক্রিয়াগুলো কোন কোন পথে হচ্ছে ধাবিত হয়, কোন কোন দিকে হচ্ছে ধাবিত হয়। তো কিভাবে কিভাবে বিক্রিয়াটা হয় এই জিনিসটা বিশ্লেষণের জন্য এসএন বিক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় SN1, একটাকে বলা হয় SN2। মানে সোজা বাংলায় ওই যে ঢাকা থেকে চিটাগং, পথ তো একটা না, একাধিক পথ থাকতে পারে। তো বিক্রিয়া এইটাই, বিক্রিয়ক এরাই থাকবে, উৎপাদক এরাই থাকবে, কিন্তু কিভাবে ঢাকা থেকে চিটাগং যে পৌঁছাবা তার প্রসিদ্ধ উপায় হচ্ছে দুইটা, একটাকে বলা হয় SN1, একটাকে বলা হয় SN2। ঠিক আছে? মানে জিনিসগুলো অনেকটা ওইরকম, SN1 SN2 দুইটাই পথ, কিন্তু এক একটা পথ আমরা এক এক সময় প্রেফার করি। ধরো একটা পথে তুমি শুনছো যে প্রচুর চোর ডাকাত টাইপের উপদ্রব আছে আর কি, তো তুমি দেখা গেল পরিবারের লোকজন নিয়ে যাওয়ার সময় ওই পথটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। আবার ওই পথে হয়তো তাড়াতাড়ি পৌঁছানো যায়, তো তুমি যখন তো বন্ধু বান্ধব নিয়ে রওনা দিবা এবং তোমার প্রচুর শক্তি সামর্থ্য আছে, তো তোমার মনে হলো যে চোর ডাকাতরে ফাইট দেওয়া যাবে, সমস্যা নেই, তো তখন হয়তো তুমি ওই পথে যাওয়ার চেষ্টা করবে। মানে এটা ওইরকম যে সারাউন্ডিং সাথে কি আছে না আছে, কে কার সাথে বিক্রিয়া করতে যাচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কেউ কেউ SN1 ফলো করতে চাইবে, কেউ কেউ SN2 ফলো করতে চাইবে, কারণ তারা জানে যে SN1 দিয়ে যাক SN2 দিয়ে যাক আলটিমেটলি যে ওই একই জায়গাতেই তাদেরকে নামতে হবে। ঠিক আছে? SN1 এর পূর্ণ নাম হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বাংলায় বলা হয় এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ভাইয়া আগের বিক্রিয়াটায় অ্যালকোহলিক সলিউশন নেওয়ার কি ছিল? আচ্ছা, এটা অ্যাকোয়াস ছিল। অ্যাকোয়াস ছিল, এখানে জলীয় নেওয়ার কথা ছিল। ওই যে আমরা যেটা বলছিলাম যে অ্যালকোহলীয় নিলে এটা কিন্তু সাবস্টিটিউশন হবে না, ওটা হচ্ছে এলিমিনেশন বা অপসারণের দিকে চলে যাবে। তো এখানে কিন্তু কেয়ারফুলি এবং কারেক্টলি জলীয় দ্রবণ নিতে হবে। ওই পার্টগুলো আমরা দেখবো টাইম টু টাইম, আস্তে আস্তে দেখে ফেলবো অন্য কি নিলে কি হয়। আগে মূল জিনিসে ফোকাস করি, সেটা হচ্ছে SN1 এর পূর্ণ নাম হচ্ছে এক আণবিক, ইংলিশ হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। SN2 মানে হচ্ছে দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এই 1 আর 2 সিগনিফিকেন্স কি সেটাও আমরা দেখবো আর কি, পড়তে পড়তে জেনে যাব। তো আমরা প্রথমে একটু দেখি, একটা একটা করে ভাগ ভাগ করে ফেলি যে SN1 এর পথটা কেমন, এবং SN1 এর পথ জানার পর ওটাও বুঝতে পারবো যে কাদেরকে আমরা আশা করব যে তারা SN1টা চুজ করার চেষ্টা করবে আর কি। তো পুরা পিকচারটা ক্লিয়ার হবে SN1 SN2 দুইটাই জানার পরে, দেখি আমরা কতটুকু পর্যন্ত আগাতে পারি। তো প্রথমে আবার আমরা একটু বিক্রিয়াটা যদি লিখে রাখি। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে বিক্রিয়াটা। আমরা যেটা দাবি করি যে এই বিক্রিয়াটা দুইটা স্টেপে হয়। ঠিক আছে, SN1 এইটার প্রথম বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে, SN1 এই বিক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হয়। তো কি কি ধাপ? এখানে স্টেপ 1 হচ্ছে, এখানে যে মূল সাবস্ট্রেট আছে অ্যালকাইল হ্যালাইডটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলো তো, যেটা দেখা যাচ্ছে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, বলো তো কার্বন আর ক্লোরিন এদের মধ্যে তড়িৎচঞ্চকতার পার্থক্য আছে কিনা? আছে। ডেল্টা প্লাস কোনটা? কার্বন পার্ট। ডেল্টা মাইনাস কোনটা? ক্লোরিন পার্ট। তো এখানে স্টেপ 1-এ যেটা হয়, প্রথমে কার্বন এবং ক্লোরিনের মধ্যকার বন্ধনটা হচ্ছে ভেঙে যায়। ভেঙে গেলে কিছুটা অনুমান হয়তো করা যাচ্ছে যে কোন অংশটা প্লাস হবে কোন অংশটা মাইনাস হবে। বলো কোন অংশটা প্লাস হবে? কার্বনের উপর একটা প্লাস চার্জ চলে আসবে, ভেঙে ক্লোরিনটা হবে হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই এই যে কাঠামোটা তৈরি হলো, মানে অর্গানিক কেমিস্ট্রির ভাষায় এগুলাকে আমরা কি বলি বলতো? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। তো মানে এই কথাটা মনে করে দিলাম এই জন্য যে খাতায় যখন লিখতে হবে তখন তো এটা লিখতে হবে যে প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইডটি ভেঙে বা অ্যালকাইল হাইড্রেট কার্বন হ্যালোজেন বন্ধনটি ভেঙে একটি কার্বোক্যাটায়ন তৈরি হয়, এইভাবে কথাটা হচ্ছে লিখতে হবে। তাহলে স্টেপ 1-এ তোমার কাছে একটা প্লাস আয়ন আছে, যেটাকে শুদ্ধ ভাষায় বলতে হবে কার্বোক্যাটায়ন আছে।
এবং একটা হ্যালাইড আয়ন আছে। স্টেপ 2 তে কি হবে? স্টেপ 2 তে এই যে সদ্য প্রস্তুত কার্বোক্যাটায়ন, এইটাকে এটার সাথে কে যুক্ত হবে? এখানে আমাদের নিউক্লিওফিলিক বিকারক যেটা বলতো, কস্টিক পটাশ তো কে প্লাস ওএইচ মাইনাস এইভাবে বিভক্ত। তাহলে কে প্লাস আর ওএইচ মাইনাস এর মধ্যে নিউক্লিওফিলিক বিকারক এক্স্যাক্টলি কোন অংশটা, কে প্লাস নাকি ওএইচ মাইনাস? ওএইচ মাইনাস। এগুলো তো আমরা জানি নাকি, বলতো ওএইচ মাইনাস কেন কেন্দ্রাকর্ষী বিকারক? আচ্ছা, তারও আগে প্লাস আর মাইনাস একসাথে হলে তো কি যোগ উৎপন্ন হবে এটা তো বুঝি আমরা নাকি? ঠিক আছে, হ্যাঁ, এটা কেন্দ্রাকর্ষী বিকারক কেন? কারণ আমরা জানি নেগেটিভ চার্জের কণা মাত্রই আসলে কেন্দ্রাকর্ষী বিকারক, কারণ তারা পজিটিভ বা প্লাসকে আকর্ষণ করার একটা ক্ষমতা রাখে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে যৌগটা কমপ্লিট হয়। এই যে এখানে কিন্তু অ্যালকোহল যে যৌগটা সেটা তৈরি হয়ে গেল, এখানে একটা ক্লোরাইড আয়ন ঘুরতেছে, এখানে একটা পটাশিয়াম আয়ন রেখে আসছো। তো পটাশিয়াম ক্লোরাইড নিয়ে আমাদের চিন্তার কিছু নাই, এটা তো একটা বুঝতেছই পুরাটাই কেমন টাইপের যৌগ দিয়ে গঠিত, আয়ন দিয়ে গঠিত, দর্শক আয়ন দিয়ে গঠিত। তো পটাশিয়াম ক্লোরাইড আসলে ওইভাবে যৌগ হিসেবে পাওয়া যাবে না, এটা কে প্লাস আর ক্লোরাইড হিসেবে ঘুরতে থাকবে। আমার মনে হয় এটা বুঝতে পারছো সবাই এটা কিভাবে ঘুরতে থাকবে। মাঝখান থেকে অ্যালকোহল যে যৌগটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এই দুইটা স্টেপ ফলো করার পরে তারপরে হচ্ছে তোমার এই অ্যালকোহল নামক যৌগটা হচ্ছে আসে। এখন মানে এই স্টেপ গুলা নিয়ে তোমার একটু আলোচনা করতে হবে, যে স্টেপ ওয়ানে যে ঘটনাটা ঘটলো, স্টেপ টু তে যে ঘটনাটা ঘটলো, মানে এগুলো কি ধরনের ঘটনা, কি কোনটা আগে হইতে পারে পরে হইতে পারে, কোনটা কেমন টাইম নেয়, এগুলা নিয়ে কথাবার্তা বলতে হবে। যেমন স্টেপ ওয়ানে কি ঘটে, এটার সবচেয়ে সোজা বাংলা এক লাইনের উত্তর হচ্ছে একটা সিগমা বন্ধন ছিল যেটা ভেঙে দুইটা আয়নে পরিণত হয়। তাহলে স্টেপ ওয়ানে যেটা হয় সিগমা বন্ধন ভাঙে। সেকেন্ড স্টেপে কি হয়? দুইটা বিপরীত আয়ন যুক্ত হয়। তাহলে এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, সিগমা বন্ধন ভাঙতেছে এবং প্লাস মাইনাস দুইটা আয়ন যুক্ত হচ্ছে, কোন ধাপটা মানে এটা কঠিন একটা ধাপ আসলে, মানে পরিশ্রম যদি করতে হবে বেশি কোন ধাপটায়, আর সিগমা কোন বন্ধন ধাপটা ভাঙা। মোর স্পন্টেনিয়াস এবং তাড়াতাড়ি স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে যাওয়া উচিত? ঠিক আছে, সবাই সিগমা ফলো করতে বন্ধন পারতেছো? ভাঙা। প্রথমে যে সিগমা বন্ধনটা আছে, সিগমা বন্ধন তো আমরা জানি শক্তিশালী বন্ধন, তো এটারে ভাঙতে কিন্তু অনেক পরিশ্রম যাবে। এবং এই বন্ধন কিন্তু অত তাড়াতাড়ি মানে বলা মাত্র চট করে ভেঙে গেল ওরকম না, এটা কিন্তু সময় শ্রম নিয়ে সাধনা নিয়ে তারপরে হচ্ছে সে ভাঙবে। তো যদি আমি স্লো না ফাস্ট এই কমেন্ট করতে চাই, তাহলে কোন ধাপটা স্লো আর কোন ধাপটা ফাস্ট স্টেপ ওয়ান স্টেপ টুর মধ্যে? স্টেপ ওয়ান স্লো। সবাইকে এটা বুঝতেছো? স্টেপ ওয়ানটা হচ্ছে স্লো, স্টেপ টুটা হচ্ছে ফাস্ট। কারণ স্টেপ টু তে তো আর কোনো কাহিনীর কিছু নাই, প্লাস আর মাইনাস আয়ন শুধু একসাথে যুক্ত হবে। তাহলে এখন এটা জিনিস বোঝা যাচ্ছে যে SN1 বা একটা সামগ্রিক বিক্রিয়া ইন্টারনালি দুইটা ধাপে সম্পন্ন হয়, এবং তার মধ্যে একটা ধাপ হচ্ছে স্লো, একটা ধাপ হচ্ছে ফাস্ট। এখন আমরা কি কেউ জানি, মানে এটা কি আগে কখনো শোনা হয়েছে কোনো কারণে, যে কোনো প্রক্রিয়া সেটা রাসায়নিক হইতে হবে এমনও না, ভৌত প্রক্রিয়া হইতে পারে, সমস্যার কিছু নাই, কোনো প্রক্রিয়া যদি এরকম একাধিক ধাপে সম্পন্ন হয় যার ধাপগুলা একই রকম গতির না, একটা ধাপ স্লো একটা ধাপ হচ্ছে ফাস্ট, তখন পুরা প্রক্রিয়াটা কিসের উপর নির্ভরশীল হয়? যেই ধাপটা দ্রুত তার উপর নাকি যেই ধাপটা স্লো তার উপর? মানে এটা এখন চিন্তা করে বলা লাগবে না, মানে আগে কি কেউ কখনো কোনো কারণে এই প্রশ্নটার সম্মুখীন হইতে হয়েছে, বা এটা কখনো শোনা লাগছে কখনো? যদি না শোনা লাগে, আমার মনে হয় শুনো নাই, শুনলে এতক্ষণে হয়তো মানে খুবই দুটাই কনফিডেন্টলি হওয়ার কথা কি? অ্যান্সার করতে পারতা। হ্যাঁ, মানে যদি আগে চিন্তা না করে থাকো তাহলে তুমি ডিরেক্টলি এক্সাম্পল নিয়ে চিন্তা করতে পারো, একদম ধরো বাস্তব পিওর এক্সাম্পল নিতে পারো। ধরো সিলেবাস নিয়ে অতি চিন্তিত দুই ফ্রেন্ড ভাবলো যে তারা সিলেবাস শেষ করবে। ধরো এখানে ফ্রেন্ড গোষ্ঠীর কারা আছে, যে লাবিব এবং লিসান দুইজন লাফাইতেছিল যদি দুজনে এক্সাম, এই হচ্ছে লাবিব, এই হচ্ছে লিসান। ওদের সিলেবাসে হচ্ছে দুইটা চ্যাপ্টার আছে এবং এক্সামের ডিসিশন হঠাৎ করে হয়েছে, তো ওদের সিলেবাস নিয়ে টানা হেঁচড়া আছে। তো ওরা দুজন হচ্ছে জরুরি দ্বিপাক্ষীয় পতাকা বৈঠকে বসছে যে এই সিলেবাস ওদের রোলও যদি আগে পরে হয়ে থাকে দুজনে মিলে সিলেবাস শেষ করবে। তোমরা যেটা ভাবতেছো ওইটা না, যে পরীক্ষা হলে দেখা দেখি করে লিখবে, ওই রকম প্ল্যান না। ওদের প্ল্যান হচ্ছে ওরা গ্রুপ স্টাডি করে সিলেবাসটা কমপ্লিট করবে। লাবিব হচ্ছে চ্যাপ্টার ওয়ানে এক্সপার্ট, আর লিসান হচ্ছে ধরি চ্যাপ্টার টু তে এক্সপার্ট। তো লাবিবের কাজ হচ্ছে লিসানের চ্যাপ্টার ওয়ান শেখানো, লিসানের কাজ হচ্ছে লাবিবের চ্যাপ্টার টু শেখানো। এখন ওরা তো এটা তো ওই প্ল্যানিং তো লাগবে যে কার আসলে এই চ্যাপ্টার পড়তে কয়দিন লাগবে, তারপরে তো মিটিংটা সেট করতে হবে, নাহলে আগে মিটিং সেট করে তো লাভ নাই। তো
তো দুজন দুজনে জিজ্ঞাসা করছে কার কোন চ্যাপ্টার দেখে দেখে আসতে, মানে অন্যকে পড়ানোর জন্য যতটুকু মানে নলেজ নিয়ে আসা লাগবে সেটা করতে কতটুকু সময় লাগবে। তো লাবিব বলছে যে ওর এই চ্যাপ্টার 1 শেষ করে আসতে 3 ডেজ টাইম লাগবে। 3 ডেজ পরে সে রেডি যে অন্য একজনকে সে চ্যাপ্টার 1 বলতে পারবে বুঝায়। লিসান ওই যে খোঁজ টোজ নিয়ে যখন দেখছে চ্যাপ্টার 2 বড়, সে বলছে যে সে 7 ডেজ এর আগে এই চ্যাপ্টার 2 শেষ করতে পারবে না। তো এখন বলো তো মানে সিলেবাস শেষ হওয়াটা মানে কি 3 নাম্বার দিনে হবে নাকি 7 নাম্বার দিনে হবে? কমপ্লিট সিলেবাস শেষ সাত হওয়ার যে নম্বর দিন। ব্যাপারটা সাত 7 নাম্বার নাম্বার দিন। দিন। তার মানে লাবিব যদি বাসায় যে একদিন পরে বলে যে আমি তো মানে প্রবল পড়াশোনা করে 3 দিনকে কমায় 2 দিনে নিয়ে আসছি, তাতে কি আসলে কোনো লাভ আছে কোনো দিকে? লাভ কিন্তু নাই। তোমার আলটিমেটলি 7 দিন পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে যদি তোমার পুরো সিলেবাসটা শেষ হইতে হয়। কিন্তু লিসান যদি বাসায় যেয়ে বলে যে না 7 দিনের কাজ আমি 5 দিনে করতে পারবো, তাহলে বলো তো পুরো প্রক্রিয়াটা কি পঞ্চম দিনে শেষ হবে? তো মানে জিনিসটা কি বুঝতে পারতেছো? যে ফাস্ট সে যদি আরো ফাস্ট হয় তাহলে আলটিমেটলি কোনো গেইন নাই, পুরো প্রক্রিয়া শেষ হবে না। কিন্তু যে স্লো সে যদি নিজের ইমপ্রুভ করতে পারে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা আগায় যাবে। বা সে যদি এখন বাসায় যেয়ে বলে আমি 9 দিনের আগে পারবো না, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়া 9 দিনের আগে কোনোভাবেই তোমার শেষ হচ্ছে না। তো এখান থেকে সামারি কি বলো তো? ঠিক আছে, স্লোয়েস্ট, হ্যাঁ বক্তিয়ার বলছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বিষয় ওরকম না, বিষয় হচ্ছে একটা প্রক্রিয়া যদি খন্ড খন্ড অনেকগুলি অংশে বিভক্ত হয় তাহলে তোমার মনোযোগ আসলে রাখতে হবে স্লোটার উপর, কারণ ও পুরো জিনিসটারে হচ্ছে তখন মানে কন্ট্রোল করে। স্লোটারে তুমি যদি ইমপ্রুভ করতে পারো ওভারঅল প্রসেসটা ইমপ্রুভ করে, স্লোটারে যদি আরো তুমি খারাপ অবস্থায় নিয়ে যাও তাহলে ওভারঅল প্রসেসটা হচ্ছে খারাপ হয়ে যায়। কিছু কিছু স্টেপ অনেক ভালো অনেক ফাস্ট, তাতে আসলে কোনো লাভ নেই। তো এইটারে আমরা ওই যে এটা তো তাও তোমাদেরকে আমরা ব্যাখ্যা করে বললাম, নর্মালি বইপত্রে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট হিসেবে দেওয়া থাকে যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। ধীরতম ধাপ বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে, মানে একদম এইভাবেই লেখা থাকে ভাষাটা, যে কোনো বিক্রিয়ার ধীরতম ধাপ বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে, ওভারঅল গতি কেমন হবে। এই প্রসঙ্গে আরেকটা প্রাসঙ্গিক তথ্য দিয়ে রাখি। তোমাদের মনে আছে এই যে লা-শাতিলিয়ের নীতি, তারপরে অত্যানুকূল তাপমাত্রা চাপ, অপটিমাল টেম্পারেচার প্রেসার, এরকম অনেক কিছু নিয়ে জীবনের মানে বহু কেমিস্ট্রি বইতে তোমরা পড়ছো। এক্সাম্পল হিসেবে দুইটা জিনিস দেওয়া থাকে সব সময় এই মানে থিওরিটার প্রয়োগ হিসাবে। কোন দুইটা এক্সাম্পল দেওয়া থাকে? একটা হচ্ছে হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন, এটা দেওয়া থাকে। আর কোনটা দেওয়া থাকে পাইছো তোমরা কখনো বইপত্রে? তোমাদের সিলেবাস সিলেবাস আসলে প্রচুর চেঞ্জ, এই জন্য মানে খুব বেশি সাসপেন্স ক্রিয়েট করে ওয়েট করা যাচ্ছে না আর কি। এই দুইটা বিক্রিয়া নর্মালি হচ্ছে এক্সাম্পল হিসেবে দেওয়া থাকে। এই যে লাসা তেলিয়ে নীতিতে তাপ দিলে কি হবে, বিক্রিয়া ডানে যাবে না বামে যাবে, চাপ দিলে বিক্রিয়া কি হবে, প্রভাবক দিলে কি হবে, এই যে যাবতীয় যত ডিসকাশন ঘুরে ফিরে এই দুইটা বিক্রিয়ার জন্য থাকে। একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড। এইটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন যে অ্যামোনিয়ার বিক্রিয়াটা সেন্স মেক করে, কারণ অ্যামোনিয়া নিজেই হচ্ছে একটা রেডিমেড প্রোডাক্ট। অ্যামোনিয়া তৈরি করতে পারলে ডিরেক্টলি অ্যামোনিয়ায় বোতলে ভরে বিক্রি করে দেওয়া যায়। কিন্তু এই বিক্রিয়াটার মিনিং বোঝা খুব ডিফিকাল্ট, যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হয়, মানে এই বিক্রিয়া কেন স্পেশাল, এই বিক্রিয়া নিয়ে কেন আমরা এত চিন্তা করি, কেন এখানে লাসা তেলিয়ে নীতি, অত্যানুকূল তাপমাত্রা চাপ, এত কিছু নিয়ে কেন চিন্তা করি। তো এইটার কোনো ক্লিয়ার কাট ব্যাখ্যা থাকে না। এটার ক্লিয়ার কাট ব্যাখ্যা হচ্ছে তোমরা যে স্পর্শ প্রণালীর নাম শুনছো না, ওই প্রণালীতে কি করে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যে হ্যাঁ মানে বিক্রিয়া করেটা করে। কি, এই প্রক্রিয়ার উদ্দেশ্য কি? আচ্ছা, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তো হচ্ছে প্রভাবকটা। স্পর্শ প্রণালীর কাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করা, মানে হেবারবস প্রণালীর কাজ যেমন অ্যামোনিয়া তৈরি করা, এটার ইংলিশে বলে কন্টাক্ট মেথড, বাংলায় বলে হচ্ছে স্পর্শ প্রণালী। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রিপেয়ার করে, তাই তো? এখন এই প্রস্তুতির যে মানে ইয়েটা স্পর্শ প্রণালীটা, এটা 3টা ধাপে হয়, যদি তোমাদের মনে থাকে ভালো, নাহলে আমি মনে করাই দিচ্ছি। ঠিক আছে, প্রথম ধাপে সালফার থেকে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড,
দেন সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, এটা ডিরেক্টলি এরকম পানি যোগ করে করা হয়, আবার অনেক সময় আরো সালফিউরিক অ্যাসিড যোগ টোগ করে ওলিয়াম টোলিয়াম তৈরি করে তারপরে করা হয়। এই তিনটা ধাপে বেসিক্যালি সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আসে। তো এটা হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশন, মানে বাণিজ্যিক ভাবে এই যে তুমি কয়েক হাজার কয়েক লাখ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড যে তৈরি করো, এই পদ্ধতিতে হচ্ছে করা হয়। এখন এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপের মধ্যে স্লোয়েস্ট ধাপ হচ্ছে মাঝখানেরটা, বুঝছো? এইটা যদি তোমার জানা থাকে তখন হচ্ছে তোমার কাছে এই ঘটনাগুলো হচ্ছে সেন্স মেক করবে, যে মাঝখানের ধাপটা স্লোয়েস্ট মানে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডের উৎপাদন আসলে কোন বিক্রিয়াটার উপরে নির্ভরশীল হয়ে গেছে বলো তো? কত বেশি এবং কত দ্রুত তুমি সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারতেছো, এই কারণে আসলে এই বিক্রিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। অন্যথায় এই বিক্রিয়ার ইম্পর্টেন্স পাওয়ার তেমন কোনো কারণ নাই। বুঝছো? এগুলা সাইড ইনফরমেশন, বাট এগুলা বিভিন্ন জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে হচ্ছে কাজে লাগবে, এবং আমরা আশা করি তোমার এই দুই চারটা এক্সাম্পল দিয়ে এবং বাংলা কথা বলে বুঝাতে পারছি যে তোমার যদি এরকম কখনো সিচুয়েশন আসে যে ফুল প্রক্রিয়া দুইটা ধাপের উপর নির্ভরশীল, তার মধ্যে একটা দ্রুত একটা ধীর, তখন কোন ধাপটার দিকে মনোযোগী হইতে হবে, কোন ধাপটা সবকিছু কন্ট্রোল করে। যেটা ধীর। হ্যাঁ, যেমন এখানে তাহলে কোনটা স্টেপ ওয়ান, বা যেটা এখানে দুইটার মধ্যে ধীরতম বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এখন দেখো, স্টেপ ওয়ান যদি বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে, স্টেপ ওয়ানে অংশগ্রহণকারী বস্তু কয়টা? একটা মাত্র বস্তু, শুধু অ্যালকাইল হ্যালাইডটাকে দেখা যাচ্ছে। এই যে নিউক্লিওফাইলের উপস্থিতি কি স্টেপ ওয়ানে আছে বলো তো চিন্তা করে? চিন্তা করার কিছু নাই, দেখেই বলো, দেখাই যাচ্ছে নাই। তো আমরা জানি এই বিক্রিয়াটার জন্য বিক্রিয়ক ছিল দুইটা, অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে নিউক্লিওফাইল বা কস্টিক পটাশটা। আমরা পুরা ব্যাখ্যা জানার পরে যেটা বুঝতে পারলাম, এই পুরো বিক্রিয়ার গতি শুধু স্টেপ ওয়ানের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। স্টেপ ওয়ানে কি নিউক্লিওফাইলটা উপস্থিত আছে? অ্যান্সার হচ্ছে নাই। কে উপস্থিত আছে? শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডে উপস্থিত আছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই সমগ্র বিক্রিয়ার গতি কয়টা বস্তুর উপরে নির্ভরশীল? একটা বস্তুর উপর। কোন বস্তুটা? অ্যালকাইল হ্যালাইডের উপরে নির্ভরশীল। কার উপর কোনো নির্ভরশীলতা নাই? নিউক্লিওফাইলের উপর। বুঝতে পারছো? এইটা হচ্ছে মূল ঘটনা। সমগ্র বিক্রিয়া যেহেতু একটা মাত্র বস্তুর উপরে নির্ভরশীল, সমগ্র বিক্রিয়ার গতি একটা বস্তুর উপর যেহেতু নির্ভরশীল প্রমাণিত হলো, এই কারণে এটাকে বলে হচ্ছে SN1 বিক্রিয়া বা এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ওয়ান শব্দটা এই জায়গা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কথাবার্তা ক্লিয়ার? তাহলে এখানে এর থেকে বেশি কিছু বলা লাগবে না। বিক্রিয়াগুলা দেখাবা, স্টেপ গুলা দেখাবা, কি কি বললাম সেটা তো শুনতেই পাইছো। আর এটাকে বলে কনভিন্স হইতে হবে নিজেকে, অন্যকেও বুঝাইতে পারতে হবে যে এখানে স্টেপ ওয়ানটাই হচ্ছে মূল ধাপ, যেটা সমগ্র বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। সেই ধাপে একটা মাত্র বস্তু উপস্থিত, তার মানে সমগ্র বিক্রিয়ার গতি এই একটা মাত্র বস্তুর উপরে নির্ভরশীল হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়াতে এই এই ঘটনাগুলো হচ্ছে ঘটে। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা আপাতত। সবাই কি ওকে, মানে কথাবার্তা তো শুনতে পাইছো ক্লিয়ারলি? জি ভাই। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ করব। SN1 বিক্রিয়াটা তো জানলাম ডিটেইলে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম মানে তোমরা দেখবা যে আমরা এক্সাম্পলটা শুরুই করছি একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিয়ে। তো বিক্রিয়ার যা ধরন দেখতেছে তাতে তো অ্যালকাইল হ্যালাইড কত ডিগ্রি তা তো ইম্পর্টেন্ট না, আমি যেই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে নিতাম একইভাবে বিক্রিয়াটা শেষ হইতো। তো আমাদেরকে এই জন্য এখন একটা আলোচনায় আসতে হবে যে আমরা যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বিভিন্ন রকম অ্যালকাইল হ্যালাইড নেই, কোন অ্যালকাইল হ্যালাইডের জন্য এই বিক্রিয়াটা সবচেয়ে তাড়াতাড়ি হবে। আমরা তো দেখলাম যে অ্যালকাইল হ্যালাইডে এখানে মূল প্লেয়ার যে আসলে পুরো বিক্রিয়াটা ঘটায়। তো এটা একটু তোমরা চিন্তা করে বলো তো যে 3 ডিগ্রি আর একদম ধরো 1 ডিগ্রি, 2 ডিগ্রি তো সবসময় মাঝখানে থাকে, কে বেশি অ্যাডভান্টেজ পাবে এই বিক্রিয়াটা ঘটার ক্ষেত্রে? 3 ডিগ্রি অ্যাডভান্টেজ পাবে নাকি 1 ডিগ্রি অ্যাডভান্টেজ পাবে, এবং কেন? সক্রিয়তা 1 ডিগ্রির বেশি।
সক্রিয়তার হিসেবে তো 1 ডিগ্রি অ্যাডভান্টেজ পাওয়ার কথা। কেন? মানে ওইটাও তো বলতে হবে এক লাইনে। ওই যে ভাইয়া, ওই মানে ওই ওয়ান মানে ডিগ্রির ওই ইয়ের সময় বলছিলেন যে আর মূলকটা হচ্ছে আপনার ইলেকট্রন রিপালসিভ গ্রুপ, ওই জন্য আর কি ওই 1 ডিগ্রিতে তো আর মূলকটা কম থাকে মাত্র একটা, ওইটা আমার মনে তো হয় তুমি রিপালস ওই কম। যে ভাষা ভাষা ইনফরমেশন সংযোগ করতেছো, পুরা জিনিসটারে এক জায়গায় আনতে হবে তো। রাত চিন্তা করো, বাকি যদি আর কেউ কিছু বলতে চাও বলো, সমস্যা নাই। 1 ডিগ্রি কার্বন সবচেয়ে বেশি সক্রিয় আর কি, হুম, এই তাহলে জন্য বিক্রিয়া করতে চায় দ্রুত। আচ্ছা, ঠিক আছে। জুবাইরের কথা প্রসঙ্গে যদি আসি, জুবাইরের কথা সত্য যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুবই সক্রিয় বা কম স্থিতিশীল। কথা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বিক্রিয়া করার জন্য তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রথমে তৈরি হইতে হবে। বাম দিক থেকে যখন ডান দিকে আসবে এই বিক্রিয়াটা, 1 ডিগ্রি তাড়াতাড়ি বাম থেকে ডানে আসবে নাকি 3 ডিগ্রি বাম থেকে ডানে আসবে, কি মনে হয়? ভাই 3 ডিগ্রি তাড়াতাড়ি হবে, কারণ 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, মানে স্থিতিশীল হওয়া বেশি জরুরি, এই জন্য হচ্ছে 3 ডিগ্রি কার্বোকাটায়ন তাড়াতাড়ি উৎপন্ন হবে। ঠিক আছে, ঘটনা বুঝছো? মানে তোমরা যে অনেক কিছু ভুলে গেছো, এগুলা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন, এগুলা কিন্তু এই সিমিলার টাইপ টপিক আমরা কিন্তু আগে আলাপ করছি। এই ব্যাখ্যাটা ইভেন ভালো যে তুমি যেদিক থেকে চিন্তা করো সেদিক থেকে একই রকম অ্যান্সার আসবে। ফার্স্ট থিং, একটা একটা করে বলি। এই বিক্রিয়াটা কখন তাড়াতাড়ি হবে যদি আমরা এইভাবে বলি, এই বন্ধনটা যত আগে আগে ভাঙবে, তাই তো? কোনো কিছুতে ডিসএগ্রিমেন্ট থাকলে বলে ফেলো। আমরা দেখলাম যে সমগ্র বিক্রিয়াটা ঘটাটা আসলে জাস্ট এই একটা মাত্র জায়গার উপর ডিপেন্ডেন্ট। এই জায়গাটার বন্ধনটা যত তাড়াতাড়ি ভাঙবে, বাকি সবকিছু তার সাথে তাল রেখে সামনের দিকে আগায় যাবে। প্রথমে যদি দেখি এই বন্ধনটা কোন ক্ষেত্রে আগে আগে ভাঙা উচিত, অ্যালকাইল অ্যালকাইল অ্যালকাইল। তিন দিক থেকে ইলেকট্রন প্রথমে এসে ঠেলা দিবে, ইলেকট্রন সব মাঝখানের দিকে আসলো। এই ইলেকট্রন কি করবে, ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করবে। তখন কি হবে, এই বন্ধনটা তাড়াতাড়ি ভাঙবে এবং তুমি ক্লোরাইড আয়ন পাবা, কার্বোক্যাটায়ন পাবা। তাহলে তিনটা অ্যালকাইল থাকলে এখানে যে পরিমাণ ইলেকট্রন জমা হবে, যত এগ্রেসিভলি বিকর্ষণ করবে এবং যত তাড়াতাড়ি বন্ধনটা ভাঙবে। এইখানে যদি অ্যালকাইল একটা কম থাকে, তাহলে বলো তো এই জমা হওয়া ইলেকট্রনকে আগের থেকে বেশি হবে না কম হবে? কম হবে। কম যদি হয় তাহলে বিকর্ষণ কি আগের থেকে বেশি হবে না কম হবে? কম হবে। বিকর্ষণও যদি কম হয় তাহলে ইলেকট্রনের স্থানান্তর কি তাড়াতাড়ি হবে নাকি আস্তে আস্তে হবে? আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হলে পুরো বিক্রিয়াটা কি তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে হবে? আস্তে আস্তে হবে। সবাই কি বুঝতে পারতেছো? মানে আমরা তোমাদেরকে জবাব দেওয়ার টাইম দিতে পারতেছি না, তো আশা করি কথাবার্তা বুঝতে পারতেছো। কোনো যদি মানে কনফিউশন থাকে তাইলে হচ্ছে কথা বলো। সবাই কি ওকে বুঝতে পারতেছো ব্যাপারটা? জি ভাইয়া। তার মানে ডিগ্রি যদি বেশি হয়, 3 ডিগ্রি যদি হয়, তাহলে এই বন্ধনটা একটু তাড়াতাড়ি ভাঙবে, এটাতে আমরা নিশ্চিত হলাম। এবং বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। তো এখান থেকে আমি যদি সক্রিয়তার ক্রম চাই SN1 এর জন্য, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে ফার্স্ট, সবার আগে হবে। সবার আগে কুসুম ভাগে, বুঝছো? তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সবার লাস্টে হবে কোনো অ্যালকাইল নাই এমন যৌগ যেটা আছে, মিথাইল হ্যালাইড। তুমি যদি অন্য দিক থেকে ব্যাখ্যাটা করতে চাও, এইটা ভাঙার পর ডান দিকে কি আসে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমরা কি জানি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম হচ্ছে, স্টেবিলিটি হচ্ছে 3 to 1। এর কথা আগে বলা হয়েছে না যে তুমি এই পাশে একটা যৌগকে তুমি লোভ দেখাচ্ছ যে ভাই তুমি যদি ডান দিকে যেতে পারো তুমি কিন্তু খুব একটা কমফোর্টেবল জায়গায় যেতে পারবা, তাহলে এই বিক্রিয়াটা তাড়াতাড়ি মুভ করবে? নাকি তুমি যদি ওরা বলো যে ডান দিকে কিন্তু খুবই মানে খারাপ অবস্থা, তাইলে সে তাড়াতাড়ি জোর দিবে? তো তার ভালো অবস্থা সেটা বলতে হবে। এখানে ভালো অবস্থায় আছে কে, 3 ডিগ্রিটা। তো বুঝতেই পারতেছো, 3 ডিগ্রি যৌগ যত মোটিভেটেড থাকবে ডান দিকে যাওয়ার জন্য, ডিগ্রি কম হলে এই যৌগ কিন্তু ডান দিকে যাওয়ার জন্য ইকুয়ালি মোটিভেটেড থাকবে না, তারা লেস মোটিভেটেড থাকবে। এখান থেকেও বলা যায় যে 3 ডিগ্রি যৌগ এখানে আগে আগে বিক্রিয়া করবে, ডিগ্রি যত কম সেইটা তত পরে পরে বিক্রিয়া করবে। ঘটনা ক্লিয়ার, বুঝছো? তাহলে জি এই ভাইয়া। পর্যন্ত জিনিস একটু বাসায় স্টাডি করতে হবে। এই তথ্যটা পাওয়ার মানে সুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সারিং এ হেল্প করবে, সেকেন্ড হচ্ছে ওই যে কোন অ্যালকাইল হ্যালাইড নিলে তুমি SN1 এর দিকে আসবা সেটার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, যে ডিগ্রি যদি অনেক বড় ধরনের হয় তাহলে আসলে SN1 গুলি হচ্ছে প্রেফারেন্স পায়। এই পিকচারটা আর একটু ক্লিয়ার হবে যখন আমরা SN2 নিয়েও কথাবার্তা বলবো, তখন তুমি দুইটারে খুব ভালো করে কম্পেয়ার করতে পারবা। যে ডিগ্রি দেখে দেখে যে অনেক সময় সিদ্ধান্ত দেওয়া সম্ভব যে কোন একটা যৌগ কি SN1 এর পথ পছন্দ করবে বেশি নাকি SN2 এর পথ পছন্দ করবে। তো আজকে আর আমরা সামনে আগাবো না, আজকে এই পর্যন্ত থাকবে। বাট তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, যে আমরা তো এখানে যেটা দেখলাম, হ্যালোজেনটা যদি ফিক্স করে দেওয়া হয়
তাহলে ডিগ্রি কত হলে ভালো, যে এক্স হ্যালোজেনটা যদি ফিক্স করে দেওয়া হয় তাহলে 3 ডিগ্রি হলে অ্যাডভান্টেজ পাবে এরকম। আমরা যদি কোশ্চেনটা উল্টা ভাবে করি যে ডিগ্রি ফিক্সড, কোন একটা অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রিটা আমরা ফিক্সড করে দিলাম, বাট হ্যালোজেনটা চেঞ্জ হবে। সো ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, 3-4টা অপশন আছে, কোনটার ক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে তাড়াতাড়ি হওয়া উচিত। এটা একটু চিন্তা করবা, করে খাতায় লিখে রাখবা। নেক্সট দিন ক্লাসের শুরুর 3-4 মিনিট আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আর এটা বের কোশ্চেনটা করতে গেলে আরেকবার হয়তো আগের আইডিয়া দিয়েও হয়ে যাবে, অথবা তোমার মনেও থাকতে পারে কি করতে হবে। ঠিক আছে? কোশ্চেনটা আরেকবার কোশ্চেনটা হচ্ছে এই যে এইখানে দেখো, এখানে কি করা হয়েছে, এক্স তো ফিক্সড, এক্স তো আমরা চেঞ্জ করি নাই, মানে আমরা হ্যালোজেনটাকে ফিক্সড রেখে ডিগ্রি চেঞ্জ করে করে দেখার চেষ্টা করছি কখন বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে, মানে সক্রিয়তার ক্রম বের করছি। তোমরা আরেকটা সক্রিয়তার ক্রম বাসায় বের করবা, যেখানে কি হবে, ডিগ্রিটা ফিক্সড হবে। ধরো সবগুলা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কিন্তু একবার হচ্ছে ফ্লোরাইড আছে, একবার ক্লোরাইড আছে, একবার ব্রোমাইড আছে, একবার আয়োডাইড আছে। এই 4টার ক্ষেত্রে ক্রমটা আসলে কেমন আসা উচিত? জুবাইর, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এইটা তোমরা একটু চিন্তা টিন্তা করো, অ্যান্সারটা বের করে রাখো, আমরা এটা নিয়ে অল্প সময় কথাবার্তা বলে দেন আবার আগাবো আর কি সামনে। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।